আজকে আমরা রয়েছি এমন একজন ব্যক্তির কাছে যিনি দীর্ঘ 22 বছর ধরে এশিয়ান পেইন্ট শারদ সম্মানের সাথে প্রায় 22 বছর ধরে জড়িত, তার জাজিংয়ের সাথে জড়িত এবং এবং প্রতিটি যে পুজোর শর্ট লিস্টিং পর্যন্ত তার হাত দিয়ে হয়েছে, সেরকম অভিজ্ঞ তুখোড়। আর আমাদের কাছে যে খবর রয়েছে, আপনাদের কাছে যদি ক্লাব কর্তৃপক্ষদের কি খবর আছে না আছে তা আমি তো জানি না, আমাদের কাছে যে খবরটা রয়েছে প্রচণ্ড পরিমাণে স্বচ্ছ। আর ওনার কাছে যতই যে কথাবার্তা বলুক, যতই যা নিজের নিজের যে কোনো কিছু দেওয়া হোক বা তাকে সুবিধা দিয়ে আমার ক্লাবটাকে ভালো বলতে হবে, সেরকম সেরকম কিন্তু একদম উনি নন। এরকম কথাবার্তা আমরা শুনে এসে তারপরে আমরা তার কাছে আসছি। এবার আমরা যেহেতু এত পুরনো অভিজ্ঞতা রয়েছে তার কাছে, আমরা সেই একদম প্রথম থেকে 2014 পর্যন্ত উনি করেছেন, তার যে জার্নি ছিল, আর এই এশিয়ান পেন্টসের কি ক্রাইটেরিয়া রয়েছে, তার জাজেসদের যে যে কি সমস্যা রয়েছে এবং বর্তমানে যে ইস্যু চলছে তা নিয়ে ওনার কি বক্তব্য রয়েছে, আমরা পুরো বিষয় জানার চেষ্টা করব। আমাদের সামনে এখন রয়েছে শ্রদ্ধেয় হীরক স্যার। নমস্কার। নমস্কার স্যার। স্যার, প্রথম কথা হচ্ছে আমরা শারদ সম্মান নিয়ে জানবো, আপনার অনেক অভিজ্ঞতা এই বিষয় নিয়ে। আমরা তো যারা এই রিসেন্টলি আমরা জানতে পারছি, ধরুন আমার ভিউয়ার্সদের জন্য কিন্তু আমি বলছি, আমি দুর্গাপুজোর শুধুমাত্র মানুষদের জন্য বলছি না, তার বাইরে তো আননোন যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে একটু জানাতে চাই যে অ্যাকচুয়ালি শারদ সম্মান বিষয়টা কি, এশিয়ান পেইন্ট শারদ সম্মান, আর কি কি ক্রাইটেরিয়া থেকে এটা আপনারা জাজ করেন, এইটুকু আমরা আগে প্রথমে জানার চেষ্টা করব। আমি তাহলে প্রথম দিকটা বলি, শারদ সম্মানের একদম একদম যেখান একদম থেকে প্রথম শুরু। থেকে মানে আমরা যেন এই ভিডিওটা দেখে আজকে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবার চেষ্টা করব, সেইভাবে আপনি একটু সহজ সরলভাবে বোঝাবেন। আমি চেষ্টা করছি। আচ্ছা, শারদ সম্মানের একদম শুরুতে শারদ সম্মান বলতে এশিয়ান পেইন্টস শারদ সম্মান কথাটা আমি বলছি। এশিয়ান পেইন্টস শারদ সম্মান হিসেবেই শারদ সম্মান কথাটা আসে আরকি, এশিয়ান পেইন্টস শারদ সম্মান থেকেই। ঠিক শারদ সম্মানের নামটা আরকি কয়েনড হয় ওইখান থেকে। আচ্ছা, তখন এশিয়ান পেইন্টস শারদ সম্মানই বলা হতো। তখন এশিয়ান পেইন্টস শারদ সম্মান মূলত একটা ক্যাম্পেইন, একটা ব্র্যান্ডিং ক্যাম্পেইন। যেটা কলকাতা শহরে এশিয়ান পেইন্টস তারা একটা প্রতিষ্ঠিত রং কোম্পানি হিসেবে তারা ঠিক করেন যে পূর্বাঞ্চলের লোকেদের এবং বিশেষ করে কলকাতার লোকেদের ওদের ব্র্যান্ডটার নাম সম্বন্ধে এবং ব্র্যান্ডটা সম্বন্ধে অবহিত করা দরকার, যে যাতে মুখে মুখে ওই নামটা অন্তত আসে লোকের। সেই জন্য এই ক্যাম্পেইনটা তৈরি হয়। ক্যাম্পেইনটা ডিজাইন করেন কারা? তখন এশিয়ান পেইন্টস শারদ সম্মানের, এশিয়ান পেইন্টসের শারদ সম্মানে বলবো না, এশিয়ান পেইন্টসের তখন কেন এখনো হয়তো ওরাই দেখেন, যারা দেখতেন, যে বিজ্ঞাপন সংস্থা দেখতেন তারা, তারা এটাকে প্রথমেই ডিজাইন করেন। সেটা হচ্ছে তখন ওগিলভি অ্যান্ড ম্যাথার, এখন ওগিলভি হয়ে গেছে, যাই হোক। তখন ওগিলভি অ্যান্ড ম্যাথার এটা দেখতেন। ওগিলভি অ্যান্ড ম্যাথারের মূল বম্বে অফিসও ছিল। এছাড়া কলকাতায় ওগিলভি অ্যান্ড ম্যাথারের অফিস ছিল। এখান থেকেই শারদ সম্মানের এই ক্যাম্পেইনিংটা প্রথম ডিজাইন করা হয়। অনেকে ছিলেন এটার সঙ্গে। কারা, কারা ছিলেন সঠিক আমি জানি না। কারণ ওই সময় আমি ছিলাম না। এটা ১৯৮৫ সালের কথা। আচ্ছা, আরেকটা কথা আমি বলব, তার আগে যে কলকাতায় পুরস্কার ছিল না এরকম নয়। কিন্তু তার কোনো ধারাবাহিকতা ছিল না। এটা হচ্ছে ১ম ব্যাপার। অনেকদিন আগে শুনেছি আমি, মানে যে প্রাচীন কলকাতায় সেই বিসর্জনের আগে পুজোগুলো, সব ঠাকুরগুলো জড়ো হতো, সেখানেও পুরস্কার দেয়া হতো প্রতিমা-টতিমা ইত্যাদির। এছাড়া তথ্য ও জনসংযোগ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের, তারা বোধহয় ৭৫ সালে একটা পুরস্কার চালু করেন। কিন্তু সেটা ওই ১-২ বছরের জন্যই। কলকাতা পুলিশ একবার পুরস্কার দিয়েছিলেন। কিন্তু জিনিসটা থেমে যায়। ৭৭ সাল, ৭৬, ৭৭, ৭৫ এই সময় ২-৩ টে পুরস্কার দিয়ে ব্যাপারটা থেমে যায়। কোনো ধারাবাহিকতা ছিল না। এশিয়ান পেইন্টস ওটাকে ধারাবাহিকভাবে নিয়ে এলেন এবং পুরস্কারটার নাম হলো এশিয়ান পেইন্টস শারদ সম্মান। কারণ এশিয়ান পেইন্টস কথাটা লেখা হবেই। কারণ বিজ্ঞাপন সংস্থা কখনো শুধু শারদ সম্মানটা লিখবেন না। কিন্তু এটাই কালক্রমে যখন এই শারদ সম্মানটা প্রচণ্ডভাবে মানুষ মানে নিয়ে নিল, ভালোবেসে ফেলল জিনিসটা, জড়িয়ে পড়ল, তখন ওই শারদ সম্মান কথাটা থেকে গেল, বিভিন্ন পুরস্কারের সঙ্গে শারদ সম্মান কথাটা জুড়ে গেল। মানে ওটাই জেনেরিক নাম হয়ে গেল। শারদ সম্মানই শারদীয়ার মানে বুঝতে পেরেছি। দুর্গাপুজোর পুরস্কার। তখন সবসময়ই কথাটা এশিয়ান পেইন্টস শারদ সম্মানই বলা হতো। এই ক্যাম্পেইনটা শুরু হয় ১৯৮৫ সালে। তখন একদম প্রাথমিকভাবে আমি যদ্দূর জানি না, মানে সেটাই হয়েছিল যে প্রতিমা, প্যান্ডেল এবং লাইটিং, উপস্থাপনার এই যে ৩ টে দিক, ৩ টে ক্রিয়েটিভ দিক বলব, হ্যাঁ? এই ৩ টে দিকেই পুরস্কারটা দেয়া হতো। ৩ টেই সৃজনশীল দিক ছিল কিন্তু। বাকি দিকগুলো সেভাবে দেখা হতো না। এবং তখনকার পুজোগুলো আজকের তুলনায় নেহাতই সাদামাটা পুজো ছিল। হ্যাঁ? অনেকগুলো পুজো। কোনো পুজো হয়তো কোনো সময় কোনো বিশেষ কিছু করছেন যেটা খুব, খুব মানে বৈশিষ্ট্যপূর্ণ, এরকম অনেক পুজো ছিল। কোনো সময়ের জন্য করছেন।
কেউ কেউ শিল্পী কাজ করছেন যারা খুব নাম করা, এরকম ছিল যেগুলো লোকে ভিড় করে দেখতে যেত, বিশেষ কিছু পুজো। কিন্তু সাধারণ অবস্থায় পুজোগুলো সাদামাটা ছিল, একই ধরনের পুজো হতো প্রায় সারা কলকাতা শহরে, খুব বেশি বিরাট বৈচিত্র্য তার মধ্যে ছিল না। তো যাই হোক, প্রতিভা প্যান্ডেল এবং লাইটিং এর উপর পুরস্কারটা চালু হলো। এটা বোধহয় ৩ বছর অবধি চলেছে, মানে ৯০ সালের আগেই ওটাকে পাল্টে একটা সার্বিক পুরস্কার করা হয়, মানে ৩টে শ্রেষ্ঠ পুজো এইভাবে প্রাইজটা দেওয়া হয়, শ্রেষ্ঠ পুজো। এই শ্রেষ্ঠ ৩টার মধ্যে উপর নিচ নেই, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এর ব্যাপার নেই, ৩টেই সমান সমান শ্রেষ্ঠ ৩জন। এটা চালু হয়ে যায় সম্ভবত ৯০ এর মধ্যেই, আমার যতদূর মনে পড়ছে ৮৯ অবধি বোধহয় ভাগ করে দেওয়া হয়েছিল, ৮৮ বা ৮৯ অবধি, তারপর ৩টে শ্রেষ্ঠ পুজো। এই সময় থেকে আস্তে আস্তে লোকের এটার দিকে নজর পড়তে থাকে, এশিয়ান পেইন্টস শারদ সম্মানের দিকে। একটা পুরস্কার পাচ্ছে, একটা নাম হচ্ছে। এশিয়ান পেইন্টস তখন বিভিন্ন ক্যাম্পেনে তারা কিন্তু পুজোগুলো যারা প্রাইজ পেত তাদের নামগুলো অ্যানাউন্স করতেন পাবলিকে, ব্যবস্থা করতেন। কি করে হতো তখন? তখন তো মিডিয়া বলতে খবরের কাগজ, হ্যাঁ? আর আমরা টিভি তখন সবে, মানে টিভি সবে না, তখন অনেকদিন এসে গেছে, কিন্তু টিভিতে কিছুটা দেখা যেত। আর এছাড়া এত চ্যানেল হয়নি বা কিছু হয়নি, সোশ্যাল মিডিয়া তো নেই, হ্যাঁ? তো তখন কি হতো, যখন প্রাইজটা ডিক্লেয়ার্ড হতো আরকি, প্রাইজ নির্দিষ্ট হয়ে যেত যে এরা, এরা পুরস্কার পাচ্ছেন, তখন একটা ডিসপ্লে ভাড়া নেওয়া থাকতো আরকি, ব্যানার বা কোথাও কোনো বোর্ড ভাড়া নেওয়া আছে, ডিসপ্লে বোর্ড। সেইখানে হাতে লিখে নামটা দেওয়া হতো যে এরা ১ম পুরস্কার পেয়েছে। নেওয়া থাকতো আগে থেকে। ধরুন শিয়ালদায় একটা নেওয়া আছে, দেশপ্রিয় পার্কে একটা নেওয়া আছে, কি অন্য কোনো জায়গায় একটা নেওয়া আছে। জায়গা র‍্যান্ডম জায়গায় ২-৩ টে বোর্ড নেওয়া থাকতো, যেখানে পুরস্কারটা ডিক্লেয়ার্ড হওয়ার পর হাতে লিখে ওরা লিখতেন যে এই পুজো প্রাইজ পেয়েছে, এবং সেটার দিকে লোকে কিন্তু তাকিয়ে থাকতো যে এইটা কখন বেরোবে, তা আমরা দেখতে যাবো। এইবার কি হলো, এই যে পুরস্কারের এই যে প্রথাটা চালু হলো যে একটা পুজো পুরস্কার পাবে, লোকজনের একটা আগ্রহ হলো। তারা ওই পুজোগুলো দেখতে আরম্ভ করলেন, এবং পুজোগুলোয় ফুটফল বাড়তে আরম্ভ করলো, মানুষ আসা বাড়তে আরম্ভ করলো, সংখ্যা। তার আগে একটা নির্দিষ্ট কতগুলো পুজোতে খুব ভিড় হতো। যেমন আমি সেকালের পুজো বলছি, ধরুন মোহাম্মদ আলী পার্ক, একডালিয়া এভারগ্রিন, পার্ক সার্কাস, উত্তর দিকে বিবেকানন্দ স্পোর্টিং, শিবলা স্পোর্টিং, বাগবাজার চিরকালই ভিড় হতো, সিমলা ব্যায়াম সমিতি, কলেজ স্কোয়ার, এগুলো বিভিন্ন জায়গায় লোকে যাতায়াত করতো। কিন্তু ঠিক এখানে কি হলো, এই জিনিসটা একটু ছড়িয়ে গেল, আর আরো একটা দুটো পুজোর দিকে লোকে আকর্ষিত হতে আরম্ভ করলেন, এবং এটা এই ফুটফলটা বাড়াতে থাকলো পুজোর, হ্যাঁ? পুজোগুলো আগ্রহ পেল, যে লোকে আসছে, ভালো বলছে। অপেক্ষাকৃত অনামী পুজো, আগের যুগে সে একটা ডানলপ ম্যাপ বেরোতো, যাতে এই পুজোগুলোকে চিহ্নিত করা থাকতো যে কোনগুলো তখনকার ভালো পুজো। এই ডানলপ ম্যাপের বাইরেও লোকে পুজো দেখতে আসছে, তাদের একটা আগ্রহ হলো। এই করে আস্তে আস্তে উদ্যোক্তারাও জড়াতে আরম্ভ করলেন ব্যাপারটার মধ্যে, একটা উত্তেজনা হলো। আমি বোধহয় ৯২-৯৩ সালে এশিয়ান পেইন্টসের সঙ্গে জড়িয়ে পড়লাম। আমি জড়িয়ে পড়েছিলাম ওদের ক্যাম্পেইনের জন্য আরকি। আমি লেখালেখি করতাম তখন। তো ওই সময় ওরা এশিয়ান পেইন্টস কি করে প্রচারটা করতেন, ওরা বিরাট বিরাট অ্যাডভার্টোরিয়াল, বিজ্ঞাপন ক্রোড়পত্র বার করতেন বিভিন্ন কাগজে, একটা কাগজে নয়। ধরুন আনন্দবাজার, বর্তমান, স্টেটসম্যান একসাথে বেরোচ্ছে। ওইটা আরম্ভ হয়েছিল ৯০ দশকের শুরুর দিকে, যে একেকটা পাতা জুড়ে বিজ্ঞাপন ক্রোড়পত্র। চট করে দেখে বোঝার উপায় নেই যে ওটা খবরের কাগজের পাতা নয়। তাতে পুজোর খবর থাকতো, পুজোর উপরে আর্টিকেল থাকতো নানা ধরনের। এবং এটা কি হতো, প্রি-পুজো, এবং যখন রেজাল্টটা বেরোচ্ছে, রেজাল্টটাও ওখানেই বেরোতো, একটা অ্যাডভার্টাইজমেন্টে। প্লাস ডিসপ্লে বোর্ডে আসছে, হাতে লিখছে লোকে, আর ওইখানে আসছে, ওইটার দিকে লোকে তাকিয়ে থাকতো। ওই যে ক্রোড়পত্রটা বেরোবে, ক্রোড়পত্রটা একটা মাত্র এশিয়ান পেইন্টসের বিজ্ঞাপন থাকতো, ছোট্ট বিজ্ঞাপন, যেন সাধারণভাবে এশিয়ান পেইন্টস বিজ্ঞাপন দিয়েছেন ওই পাতাটায়। উপরে ছোট্ট করে লেখা থাকতো বিজ্ঞাপন ক্রোড়পত্র, আর ফন্টটা প্রায় কাছাকাছি, যদিও সংবাদপত্রের নিয়ম অনুসারে ফন্টটা একটু আলাদা করতে হতো। প্রায় কাছাকাছি ফন্ট, দেখে বোঝার উপায় ছিল না যে ওটা আসল কাগজের পাতা নয়, পুরো পাতাটা দুর্গাপুজোর উপর। এবং এশিয়ান পেইন্টস ওই সময় থেকে, ওই যে ৯২, ৯৩, ৯৪, তারা তাদের পুরস্কারের মাপকাঠিগুলো মোটামুটি ঠিক করতে থাকেন, যে এইগুলো মাপকাঠি, এবং এইগুলো ওই কাগজে দিয়ে দিতেন তারা, যাতে ওখানে কিন্তু স্বচ্ছতাটা একদম, মানে ভালো মতো একটা স্বচ্ছতা ছিল। পুজো কমিটিগুলো বুঝতে পারলেন যে এইগুলো আমাদের মাপকাঠি। যেমন ১ম দিকে আমি বলছি আপনাকে, যে মাপকাঠিগুলো দেয়া থাকতো, এটা খুব ইম্পর্টেন্ট। এশিয়ান পেইন্টস সেই যুগের কি মাপকাঠির উপরে তারা কাজ করতেন। যেমন প্রথমত একটা সামঞ্জস্য, প্রতিমা, প্যান্ডেল, লাইটিং, দুর্গাপুজোর যে উপস্থাপনার ৩ টে দিক, এর মধ্যে যেন সামঞ্জস্য থাকে। মানে এমন নয় যে লাইটিং এ ইরাকের যুদ্ধ দেখানো হচ্ছে, হ্যাঁ? বুঝতে পেরেছি। আবার ধরুন প্যান্ডেলটা হচ্ছে লালকেল্লা, আবার তার ভিতরে একটা বাংলাদেশের প্রতিমা, এটা নয়। মানে জিনিসটার মধ্যে একটা সামঞ্জস্য থাকবে। এইটা একটা। ২ নম্বর হচ্ছে, ধরুন প্রতিমার মধ্যে মাতৃমূর্তি ভাব আছে কিনা।
মানে প্রতিমাটা দেখে পুজো করবার ইচ্ছে হচ্ছে কিনা। এটা কিন্তু অনেক দিন অবধি, আমি যতদিন ছিলাম এশিয়ান পেইন্টসের সঙ্গে যুক্ত, 2014 সাল অবধি কিন্তু এটা এই মাতৃমূর্তি ভাবটার দিকে কিছুটা অন্তত জোর দেওয়া হতো। তার কারণ কি, এটা বারোয়ারি পুজো, সকলের পুজো। এবং এখানে যেন যিনি যাচ্ছেন, যিনি পুজো করতে যাচ্ছেন, পাড়ার যারা ধর্মে বিশ্বাস আছে যাদের, যারা পুজো করতে যাচ্ছেন, মাকে মা হিসেবে দেখতে চাইছেন, তার হাতটা যেন ওঠে প্রতিমার দিকে তাকিয়ে। মানে একটা মূল মাতৃমূর্তি ভাব বা ভক্তিভাব যেন প্রতিমার মধ্যে থাকে। এমন যেন না হয় যে শুধু ওটা একটা আর্ট অবজেক্ট হয়ে গেল, একদমই শিল্প সামগ্রী। সেটা যেন না হয়। এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া ওখানে ছিল। বুঝতে পেরেছি। সামগ্রিক 2014 পর্যন্ত ছিল না। হ্যাঁ, সামগ্রিক পরিবেশ। এই যে 4টে বেসিক ক্রাইটেরিয়া আমি বলছি, এগুলো কিন্তু 2014 অব্দি ছিল। সামগ্রিক পরিবেশ, এটা পুজোর আবহাওয়াটা নিচ্ছে কিনা। বেশ সুন্দর সুস্থ পরিবেশ, পুজোর আবহাওয়া আছে, বেশ সুন্দর। হ্যাঁ, পুজো হচ্ছে, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, পুজো হবে। এখন 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 জাজিংটা হয় আগে, তখন জাজিংটা কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর সকালে বোধহয় রেজাল্ট বেরোতো। সপ্তমী অবধি জাজিং হতো। মানে তখন পুজো আরম্ভ হয়ে গেছে। এখন তো পুজো আরম্ভ হওয়ার আগে জাজিং শেষ হয়ে যায়। তখন পুজোর আবহাওয়া, একটা পুজোর আবহাওয়া, পুজোর পরিস্থিতি কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা জিনিস দেখা হতো, সেটা হচ্ছে পুরো জিনিসটা কিভাবে পরিচালনা করা হচ্ছে, কতটা সুস্থভাবে, কতটা সেফটি আছে, এইসব মিলিয়ে মিশিয়ে একটা। মানে তখন 4টে ক্রাইটেরিয়া মোটামুটি, এই 3-4টে ক্রাইটেরিয়ার উপর। আর শৈল্পিক নৈপুণ্য, এটাও একটা খুব ইম্পর্টেন্ট। মানে যে একটা জিনিসকে বানানো হয়েছে, কতটা নিখুঁতভাবে বানানো হয়েছে। যিনি শিল্পী, তার হাতের কাজ কতটা প্রশংসনীয়, কতটা নিখুঁত। নিখুঁত মানে নিখুঁতি যে হতে হবে তার মানে যে খুব সূক্ষ্ম কাজ হতে হবে। ক্রুড যে আর্ট ফর্ম, সেটাও যেন মানে খুব ভালোভাবে আনা হয়েছে আর কি জিনিসটার মধ্যে। শৈল্পিক নৈপুণ্য বাংলা কথায়, সেটা কতটা আছে। এইরকম 4-5টা ক্রাইটেরিয়া, এবং এগুলো মাপকাঠি হিসেবে কাগজে কিন্তু দেয়া হতো প্রত্যেক বছর পুজোর আগে, প্রি পুজো এটা। এবং পুজোর সময় সেটাকে পুজোর পরে, ঠিক পুজোটা যখন রেজাল্টটা ডিক্লেয়ার হতো, তখন ওইভাবেই একটা এডিটোরিয়ালে রেজাল্টটা দেওয়া হতো। এবং এই সময়ই আমি একটা কথা বলছি, এই 9-এর দশকের শুরুর দিকে, 8-এর দশকের শেষ দিকে, হ্যাঁ, 80-র দশকের, সুভাষ মুখোপাধ্যায় এই ক্যাম্পেইনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। উনি ওই কথাটা বলেন, শুদ্ধ সূচি, সুস্থ রুচির সেরা বাছাই। মানে শুদ্ধ সূচি এবং সুস্থ রুচি কথাটা এশিয়ান পেইন্টস শারদ সম্মানের সঙ্গে উনি জুড়ে দেন। এবং এটা কিন্তু প্রত্যেকটা ক্লাব মনে রাখতো, এবং আমরাও মনে রাখতাম, যে ব্যাপারটার মধ্যে একটা শুদ্ধতা এবং সুস্থতা থাকতে হবে, এবং রুচি থাকতে হবে। ওই যে রুচিশীলতার মধ্যেই তো নান্দনিকতাটা তো রুচির মধ্যে ঢুকে যাচ্ছে, তার সঙ্গে শুদ্ধতা আসছে, সূচিতা আসছে। মানে সব মিলিয়ে একটা খুব সুন্দর করে উনি বলেছিলেন, এবং সেটা লোকের মাথায় ঢুকে গেছিল। এটা কিন্তু লোকে বলতো, এটা কিন্তু যারা সেই যুগে পুজো পরিচালনা করেছেন, যে কেউ আপনাকে যে কোনো সময় এশিয়ান পেইন্টসের কথা উঠলেই ওই কথাটা বলবে। এত পপুলার হয়েছিল ব্যাপারটা, মানে যারা উদ্যোক্তা এবং যারা দর্শক। এইটার উপরে, মানে এই কথাটাকে মাথায় রেখেই কিন্তু তখন বিচার ব্যবস্থাটা হতো। এবং বিচার আমরা করতে যখন বেরোতাম, এই ক্রাইটেরিয়াগুলোই মাথায় রাখতাম। বিচার বলতে কি? বিচার পদ্ধতিটা 2টো ভাগে ভাগ করা ছিল। প্রথম হচ্ছে শর্ট লিস্টিং। কলকাতা শহরে এই এশিয়ান পেইন্টস যখন চালু হয়, তখন কলকাতা কর্পোরেশনের আওতায়, কলকাতা কর্পোরেশন শুধু, তার আওতায় যে এরিয়াটা আছে, তার পুজোগুলোকে বেছে নেওয়া হয়। এবং আরও একটা জিনিস খুব আশ্চর্য, সেই সময় পুজোয় নাম দেওয়ার কোনো সিস্টেম ছিল না। যারা শর্ট লিস্টিং করছেন, তাদের উপর আপনি চাপটা চিন্তা করুন। তারা কলকাতায় যেখানে যত, কোনো নাম দেওয়ার ব্যাপারই নেই, আগে থেকে যোগাযোগের ব্যাপার নেই। তারা বার করবেন কলকাতায় কোথায় তাদের কতগুলো জোন ভাগ করে দেওয়া হতো। সেটা কবে থেকে? ওই সময়ই, মানে যে পুজোর সময় কথা বলছি, দিনগুলোতেই? 9-এর দশকের শুরুতে। না, না, ও সেটা কি? আমরা আরম্ভ করতাম হ্যাঁ, ধরুন পুজোর ওটা 1 দিন 2 দিন মাত্র হতো। ওই পঞ্চমী, ষষ্ঠী এইরকম এই সময়। গাড়ি নিয়ে ঘুরতে থাকতো সব। গাড়ি নিয়ে ঘুরতে থাকতো সবাই। সেই সাদা, সাদা অ্যাম্বাসেডর গাড়ি। তখন তো এসি গাড়ি-ফাড়ি আমরা চোখেও দেখিনি কিছু। সাদা অ্যাম্বাসেডর গাড়ি একটা ফ্লিট থাকতো। মোটামুটি ঐরকম। ওইগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকতাম। ঘুরে একেকটা জোন ছিল। এবার এই জোনের শ্রেষ্ঠ পুজোগুলো আপনারা দেখে বলবেন। এইটাকে আপনাকে বার করতে হবে। আপনি কিন্তু জানেন না কোথায় কোন পুজো নাম দিয়েছে, কোথায় কোন পুজো হচ্ছে, আপনারা জানেন না। আপনাকে বার কেউ করতে জানে, হবে। হ্যাঁ, বার করতে হবে। আলো দেখে যেতে হবে। গিয়ে দেখতে হবে পুজোটা ভালো লাগলে আপনি নামটা তুলে দেবেন। ব্যাপারটা কিন্তু খুব আজকে, ব্যাপারটা মানে হাস্যকর শুধু না, আজকে ব্যাপারটা অসম্ভব। মানে ওইভাবে একটা পুজো বার করা প্রায়। হ্যাঁ, এই জোনগুলোতে ওইভাবে শর্ট লিস্টাররা ঘুরে বেড়াতেন। এবার যেটা যার ভাল লাগছে সে বলছেন। এবার সেগুলোকে আবার, এটা আস্তে, আস্তে যে অসুবিধাগুলো দেখা গেল, তো সেগুলোকে আবার নিজেদের মধ্যে কম্পেয়ার করতে হবে তো। এমনও হতে পারে যে আমি এ জোনে কাজ করছি। আমার এ জোনে আমি ৩ টে পুজো দেখে আমার খুব ভাল লাগলো। আপনি বি জোনে কাজ করছেন। আপনার ৫ টা পুজো দেখে খুব ভাল লেগেছে। এবার আপনার ৫ টা পুজোর শ্রেষ্ঠটাও আমার এ জোনের নিকৃষ্টতমতার থেকে খারাপ।
হুম হুম এটাও তো হতে পারে। তাহলে এমন কিছু দল লাগবে, এমন কিছু লোক লাগবে যারা এই পুজোগুলোকে কম্পেয়ার করবেন। মানে দুটো জোনের মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে যে তার এমন হতে পারে যে এই জোনের তো ৩ টে পুজোই উঠে যাওয়ার মতো। সেখানে আমি এই জোন থেকে বেস দুটোকে তুললাম, বি জোন থেকে বেস দুটোকে তুললাম। তখন তো এখানকার ৩ নম্বর পুজোটা ডিপ্রাইভড হয়ে যাচ্ছে। হ্যাঁ? সেই জন্যে আরেকটু আরেকটা ক্যাটেগরি তৈরি হলো যারা সুপারভাইজ করে আরকি। মোটামুটি চেষ্টা করে যে এই জোনগুলোর মধ্যে বড় পুজোগুলো মানে ধরুন শর্টলিস্টাররা জানালো, এবার সেই তখন কিন্তু মোবাইলও নেই। এটা মনে রাখতে হবে আমাদের। মানে পরের দিন সকালবেলা আমরা যখন মিট করছি তখন আমরা জানতে পারছি যে অ্যাকচুয়ালি কোন পুজোগুলোকে ভালো লেগেছে কার। সেইগুলোকে দেখে আবার পরের দিন হয়তো বেরোতে হলো। বেরিয়ে আবার দেখতে হলো যে এই পুজোগুলোর মধ্যে যদি আমরা নিজেদের পরস্পরের মধ্যে কম্পেয়ার করি তাহলে কোনটাকে তোলা হবে। খুব শক্ত ছিল সময়টা। যেহেতু ভালো পুজোর সংখ্যা, ভালো পুজো বলতে আমি বলছি এদের মধ্যে ভালো পুজোর সংখ্যা কম ছিল, জিনিসটা হয়তো সম্ভব হয়ে যেত। এই করেই হতো। কোনো পুজো হয়তো খুব সুন্দর পুজো তৈরি করলেন, শেষ পর্যন্ত লোক দেখতে গেল না। কারণ হতে পারে দেখতে পায়নি। এটা তাদেরও দোষ নেই যারা শর্টলিস্টে বেরিয়েছে। আন্তরিকভাবেই চেষ্টা করেছে। ওরা কোনো কারণে হয়তো দেখতে পারেনি। হ্যাঁ? বা সন্ধান পায়নি যে ওখানে পুজোটা আছে। তবে আস্তে ভালো পুজোগুলো চিহ্নিত হতে থাকলো। যে পুজোগুলো আমাদের আগের ম্যাপের পুজো নয়। আগে লোকে ওই পুজোগুলোই নামে জানতো। বাকি পুজোগুলোর নামই জানতো না। এই সময় দেখা গেল কিছু ছোট পুজো, এটা হচ্ছে ৯ এর দশকের ১ম দিকের কথা বলছি। খুব ভালো করতে আরম্ভ করলো। মানে তারা খুব সুন্দর করে পুজো সাজাতে আরম্ভ করলো। এর ভেতর খুব ছোট পুজো ছিল। খুব ছোট সাধারণ পুজো। হ্যাঁ? যেমন ধরুন আমি বলছি যে আমি জাস্ট ১ টা ২ টা এক্সাম্পল দিচ্ছি। ধরুন সুনীলনগর। সুনীলনগরের নাম আপনি শুনতে পাবেন। সুনীলনগর পুজো কমিটি, পিকনিক গার্ডেন্সের। হ্যাঁ? একটা ছোট্ট পুজো, একটা বাজারের কমিটির তৈরি পুজো। তারা ১ম দিকে খুব নজর কাড়লেন। হঠাৎ হ্যাঁ, ওই হচ্ছে ১ম মানে অন্য জায়গা থেকে পুজো উঠছে। তারপর ধরুন উল্টোডাঙায় যুববৃন্দ। হুম? ওরা হঠাৎ নাম কাড়লেন। এটা হলো কি ওই এলাকাটায় কোনো পুজো ছিল তাই কেউ জানতো না। তারা ভালো করলেন এবং এশিয়ান পেইন্টস সেটাকে কি করে লোকেটও করে ফেললো। হ্যাঁ, এই পুজোটা ভালো হয়েছে। প্রাইজ পেল। এইবার লোকে জানতে পারল যে এরা হয়েছে, এইবার ফুটফল হতে আরম্ভ করলো। এইবার কি অন্যান্য পুজোর আগ্রহ পেলেন যে আমরাও করব। এইবার ওরা ওই মাপকাঠিটার দিকেও নজর দিতে থাকলেন। যে এইগুলো তো ক্রাইটেরিয়া তো তখন লোকের সামনে। যে এই ক্রাইটেরিয়া ধরে আমরা তৈরি করব। এবং সম্ভবত এর থেকেই আস্তে যেটা পরবর্তীকালে বিষয় ভাবনার পুজো বা থিম পুজো বলা হয়েছে, এটা এশিয়ান পেইন্টসকে ভিত্তি করেই এলো। তার কারণ ওই যে ১ম সামঞ্জস্যের ব্যাপারটা ছিল, সামঞ্জস্য রক্ষা করতে গেলে কিন্তু সবথেকে সুবিধা হচ্ছে একটা কোনো বিষয় ভাবনা বা থিম নিয়ে কাজ করা। হ্যাঁ যার জন্যে সম্ভবত ওই থেকে আস্তে একেকটা পুজো একেকটা থিম নিয়ে কাজ করতে আরম্ভ করলেন। সেই সঙ্গে তখনও থিম নামটা আসেনি। থিম কথাটা আসেনি। থিম আসে কথাটা পরবর্তীকালে মিডিয়ায় যারা কাজ করছেন তাদের মধ্যে কেউ হয়তো নির্দিষ্টভাবে লিখতে তারা প্রচলন করেছেন। থিম বা বিষয় ভাবনার কথা। কিন্তু জিনিসটা যে আসল একটা কিছু জিনিসটা তৈরি বিষয়কে হলো নিয়ে কিন্তু করতে হবে। ওখান থেকে। মানে বিষয় জিনিসটা নিয়ে পুজো কমিটি নিজেদের অজান্তেই বোধহয় ওটার মধ্যে জড়িয়ে পড়লেন। ন্যাচারালি পুজো, প্যান্ডেল এবং লাইটিং এই ৩ টের মধ্যে মানে প্রতিমা, প্যান্ডেল, লাইটিং এই ৩ টের মধ্যে যদি আমি একটা সামঞ্জস্য চাই, বেস্ট হচ্ছে একটা থিমকে ধরে নেয়া। সেই বিষয় ভাবনা যাই হোক, সেই বিষয় ভাবনা একটা নির্দিষ্ট হস্তশিল্প হতে পারে, একটা নির্দিষ্ট বিষয় হতে পারে, সামাজিক বিষয় হতে পারে, একটা নির্দিষ্ট সাহিত্য হতে পারে, প্লেসও হতে পারে, যা কিছু হতে যা পারে। কিছু মানে হতে পারে। আমি বলছি কিন্তু একটাই কিছু হলে তাহলে এই ৩ টের মধ্যে সামঞ্জস্য থাকলে ওইখান থেকে বোধহয় থিমটা মানে বিষয় ভাবনা জিনিসটা এইভাবে এলো আস্তে পুজোগুলো তৈরি হলো। এই জিনিসটা চলতে থাকলো এবং সেই সঙ্গে জাজিং এর পরিবর্তন হতে থাকলো। এইখানে খুব মজার কথা বলি, ওই সময় যখন পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা কিন্তু ধরা পড়ে গেছে তখন। ৯ এর দশকের ১ম দিকেই পরিবর্তনটা অনেকে বুঝতে পেরেছেন যে হ্যাঁ, পুজোটা পরিবর্তিত হতে চলেছে। মানে এশিয়ান পেইন্টস এর ১০ বছর পূর্ণ হয় ১৯৯৪ সালে। ৯৪ সালে আমি ক্যাম্পেইনটার সঙ্গে ছিলাম মানে তখন ব্যান্ডেমে। আমি দেখেছি যা রিঅ্যাকশন আসছে, লোকের রিঅ্যাকশন তাতে বোঝা যাচ্ছে যে লোকে ধরে ফেলছেন। তারপরে আমরা রিঅ্যাকশন নিতাম ওই যে আমাদের অ্যাডভার্টোরিয়ালটা তৈরির জন্যে, কারো কাছে গেলাম ইন্টারভিউ এর জন্যে, কোনো সেলিব্রিটির কাছে। তিনি হয়তো জাজিং করেছেন। কোনো বছর এশিয়ান পেইন্টস শারদ সম্মানের সঙ্গে বেরিয়েছেন। তিনি তার বক্তব্য বললেন। শিল্পীদের কাছে যেতাম যে আপনাদের কি বক্তব্য? প্রত্যেকে কিন্তু জিনিসটাকে প্রশংসা করছেন এবং বলছেন যে হ্যাঁ, এটা আমাদের খুব সাপোর্ট দিচ্ছে এবং এটা একটা চেঞ্জ আনছে। চেঞ্জটা তখন অলরেডি ধরা পড়ছে যে চেঞ্জটা আসছে। শুধু তাই নয়, কলকাতা পুলিশ এটা আমার যদ্দূর মনে পড়ছে, হ্যাঁ? তারাও অনুরোধ করলেন এশিয়ান পেইন্টসকে যে আপনারা যদি করেন তাহলে এই জিনিসগুলো ভালো হবে। আপনারা আপনাদের ক্রাইটেরিয়ায় ঢুকিয়ে দিন। সুরক্ষা, সুরক্ষাটা ঢোকানো হলো। হ্যাঁ, ফায়ার, হ্যাঁ, জলের ব্যবস্থা, প্যান্ডেলে, অন্যান্য সুরক্ষা এগুলো আপনারা ঢোকান। মানে কলকাতা পুলিশ আমি যদ্দূর মনে পড়ছে আমার ওরা সব মিটিং করতেন তখন। এবং কি হলো? ফায়ার সুরক্ষার ব্যাপারটাকে লেখা হলো ওখানে। ওই ক্রাইটেরিয়াটার মধ্যে লেখা হলো হয়তো আলাদা ক্রাইটেরিয়া হিসেবে নয়। এইবার কি হলো?
পুজো কমিটিগুলো দেখলেন যে এটা তো ক্রাইটেরিয়া এসে গেছে, তাহলে আমরা এটার দিকে নজর দিই। এবার শুধু নজর দিলে তো হবে না। যাদেরা যাবে শুধু এই কতগুলো এখানে ওখানে মানে পাশে একটা ফায়ার ইঞ্জিন দাঁড়িয়ে আছে, হয়তো ব্যবস্থা করেছে লোকাল লোকেরা, বা ওইখানে ২টো-৩টে অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো হয় সেগুলো লাগানো আছে। সেটা ছাড়াও তো আরো ভালোভাবে করা যায়। ওরা হয়তো সামনে একটা জলের কুণ্ড তৈরি করলেন। তার ভিতর প্রতিমার মুখের রিফ্লেকশনও হচ্ছে। প্লাস জলটা রয়ে গেল, তারা দেখাতে পারলেন। যে ও এই তো আমরা সুন্দর, মানে ব্যাপারটা সেই বিউটিলিটির মতো ব্যাপার আরকি। যে আমরা এটাও করলাম, ওটাও করলাম। এই তো অগ্নি সুরক্ষা ব্যবস্থা করেছি। এইগুলো না আস্তে, আস্তে ঢুকে আসতে আরম্ভ করল। মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেজে একটা চেঞ্জ আসতে আরম্ভ করল। যার জন্য ওটাকে আমরা লিখলে মানে যখন আমরা কথা বলি এগুলো নিয়ে, মানে বিবর্তনই বলি আমরা। পরিবর্তন বলি না। মানে জিনিসটা একটা পুরো সামগ্রিকভাবে একটা প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে। হ্যাঁ? কিরকম মানে ধরুন তারপরে অ্যাসবেস্টস দিয়ে ধরুন বা প্যান্ডেল তৈরি হচ্ছে, প্যান্ডেলের ছাদ সবকিছু অ্যাসবেস্টস দিয়ে হলো। অ্যাসবেস্টস আচ্ছা আমাদের তারপরে করুগেটেড শিটগুলো যেরকম হয়, এরকম শিট তাকে অ্যাক্রস কাটলেন ওরা। হ্যাঁ? খুব থিন সেকশন। সেকশনটা দেখতে ঢেউয়ের মতো, এই ঢেউটা দিয়ে পুরো প্যান্ডেলটা ডিজাইনড হলো। মানে কি একই সাথে অগ্নি সুরক্ষাটাও হলো, আবার সেই জিনিসটাই ডিজাইনের মধ্যে চলে এলো। সামঞ্জস্য এলো। এইভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মেটেরিয়াল এলো। তার কারণ বৈচিত্র্য আনতে হবে, নান্দনিকতা বাড়াতে হবে। বিভিন্ন মেটেরিয়াল এলো। বিভিন্ন ধরনের হস্তশিল্প উঠে এলো। এতে হস্তশিল্পগুলোর উপকার হতে আরম্ভ করলো। শিল্পীরা জড়িয়ে পড়তে আরম্ভ করলেন। এটা তখন ৯৫ সালের পর থেকে। তখন ৯৫ তে আপনি ছিলেন জড়িয়ে। হ্যাঁ। ৯৫ তে কোন শিল্পী উঠে আসতে শুরু করলো? শিল্পী উঠে আসা মানে এখানে অনেক শিল্পী নানাভাবে জড়িত ছিলেন। মানে জড়িত ছিলেন মানে একটু কাজ করতেন, ডিরেকশন দিতেন। ১ম দিকে দেখুন ৯৫ অব্দি অধিকাংশ ক্ষেত্রে ডেকোরেটররাই কাজ করতেন। তখন এই থিম মেকার ব্যাপারটা ছিল না। এই সংজ্ঞাটাই ছিল না। হ্যাঁ? ডেকোরেটররা কাজ করতেন। অনেক সময় কি হতো, পাড়ায় খুব ভালো কেউ আছেন যিনি শিল্প নিয়ে মাথা ঘামান, তিনি ডেকোরেটরদের সঙ্গে বসে তিনি নির্দেশ দিতেন। এরকম বহু জায়গায় হয়েছে। তারা নির্দেশ দিয়ে ডেকোরেটরদের দিয়ে করাচ্ছেন। কিন্তু কাজ করতেন কিন্তু মূলত ডেকোরেটররাই। এবং আলোকসজ্জার কাজ করতেন কি ইলেকট্রিশিয়ানরাই। কিংবা কিছু ক্ষেত্রে আলোকসজ্জার তো ২ রকম ধরুন ২-৩ রকম মানে কারণে আলোকসজ্জা ব্যবহার করা হয়। প্রথমত লোককে আকর্ষণ করতে, তাদেরকে অ্যামিউজ করতে, মানে তারা দেখে খুব পাবেন। সেজন্য চন্দননগর, ভদ্রেশ্বর থেকে আলো আসতো। শ্রীধর দাস তখন খুব নামকরা, উনার প্যানেল নিয়ে এসে লাগানো হতো। উনি ছাড়াও চন্দননগরে বহু শিল্পী আছেন, তাদের প্যানেল-ট্যানেলগুলো নিয়ে এনে লাগানো হতো। হ্যাঁ? কিন্তু আলোকসজ্জার শিল্পী মানে এখন যেরকম আছেন, সেরকম আলাদা করে কিন্তু কেউ ছিলেন না। তখন এগুলো সবই করতেন পাড়ার ডেকোরেটররা ফিট করতেন। ওই প্যানেল এসে গেল, প্যানেলকে পাড়ার ডেকোরেটররা সুন্দর করে লাগিয়ে দিলেন। অটোমেটিক লাইট প্যানেল তখন খুব বিখ্যাত। ওই রাস্তা দিয়ে হাঁটতে, হাঁটতে দেখা যেত টুকটুক করে মোটর ঘুরছে, স্পার্ক হ্যাঁ, 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 দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? এগুলো হচ্ছে আপনারা ছোটবেলায় দেখেছেন নিশ্চয়ই ছোটবেলায় আমরা দেখেছি। হ্যাঁ। তখন হ্যাঁ, এইগুলোই তো তখন চলছে। পাড়া ওইভাবেই হতো। একদম সরাসরি শিল্পীরা জড়িয়েছেন। যেমন আমি বলছি যেমন অমরদা একজন খুব সিনিয়র থিম মেকার। আমরা অমর ইন্টারভিউ নিয়েছি। অমরদা ওই আপনারা নিয়েছেন। অমরদা ওই সময়ের ওই ৯৬-৯৭ সালে বোধহয় অমরদা এসছেন। আরেকটু পরে হবে। তার কিছুদিন পরে ধরুন সুব্রত গঙ্গোপাধ্যায় জড়িয়েছেন। সনাতন দিন্দা এসছেন হাতিবাগানে। হুম? কিন্তু তখন যে কাজগুলো হতো ঠিক যে শিল্পীরা সরাসরি জড়িয়েছেন এটা নয়। শিল্পীদের জড়ানোর ব্যাপারটা শুরু হয়েছে বেশি করে হচ্ছে ২০০০ সালের আশপাশ থেকে। ও মানে বাই দ্যাট টাইম কলকাতার পুজোগুলো নান্দনিকতার দিক থেকে শিল্পীরা আলাদা, আলাদাভাবে ছিলেন। কিন্তু একা পুরো পুজোর দায়িত্ব নিয়ে কাজ করছেন। এই জিনিসটা ২০০০ সালের আশপাশ আগে পরের থেকে শুরু হয়েছে। আমার যতদূর মনে পড়ছে। মানে ৯৮, ৯৯, ২০০০ তারপরে আস্তে, আস্তে শিল্পীরা ডাইরেক্ট করতে আরম্ভ করেছেন। এবং এই করতে, করতে একসঙ্গে প্রতিমা, প্যান্ডেল, লাইটিং ৩ টেই ভাবতে আরম্ভ করেছেন। এগুলো আরম্ভ হয়েছে মোটামুটি ওই ২০০০ এর ১ম দশকটায়। মানে একেকজন শিল্পী তৈরি হয়েছেন আলাদাভাবে এবং থিম মেকার জিনিসটা এসছে। থিম কথাটা এসছে, তারপরে এসছে থিম মেকার। বিষয় ভাবনার শিল্পী আলাদাভাবে নিজেকে প্রতিষ্ঠা পেয়েছেন। তাদের হাতে কাজ গেছে। আরো ভালোভাবে এসছে হচ্ছে ২০১০ সালের আশপাশ থেকে। মানে আরো ভালোভাবে মানে একেকজন এখন তো একদম বলাই হয় যে ইনিই থিম মেকার। আবার অবশ্যই ভাঙছে জিনিসটা। এখন দেখা যাচ্ছে যে প্রতিমা শিল্পীর আলাদাভাবে নাম যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ? শিল্পীর আলাদাভাবে নাম যাচ্ছে। যিনি সঙ্গীত করছেন তার আলাদাভাবে নাম যাচ্ছে। এর কোন জিনিসটা কোন সময় ডেভেলপ করেছে এটাও একটা ব্যাপার আছে। ১ম এ যেমন মণ্ডপ শিল্পটা আস্তে, আস্তে মণ্ডপ আর প্রতিমা ১ম। তারপরে আলোকসজ্জা আলাদা করে তার মূল্য পেতে আরম্ভ করল। যে জিনিসটা শুধু ওই যে বললাম লোক টেনে আনার জন্যে বা লোককে একটু দাঁড়িয়ে হাততালি দেবে, এইটাই যুদ্ধ-টুদ্ধ দেখবে এই ব্যাপারটা ছিল। সেটা আস্তে, আস্তে সাবডিউড লাইটিং তারপরে আপনার কোনো জায়গায় শিল্পকর্মটাকে ফুটিয়ে তোলার জন্য যে লাইটিং গুলো, হ্যাঁ? মানে ইন্টারনাল যে লাইটিং গুলো হচ্ছে যেগুলো আপনার ভিতরে মানে প্যান্ডেলের ভিতরে আলাদা করে যে এই জায়গাটাকে আমি
বেশি ভালো করে দেখাবো, এই জায়গাটাকে কম দেখাবো, এই জায়গাটাকে বেশি হাইলাইট করব। এই জিনিসগুলো আরম্ভ হয়েছে ওই 2000 সালের মাঝামাঝি থেকে, যখন আলাদাভাবে আলোকসজ্জায় নজর পড়লো, মঞ্চ শিল্পীরা এলেন, যারা সিনেমা টিনেমায় আলোর কাজ করেন তারা আস্তে আস্তে জড়িয়ে পড়তে থাকলেন, এই জিনিসগুলো হলো। সেই সঙ্গে মিউজিকের দিকটা এলো, আবহ সঙ্গীত, এটাও কিন্তু ওই সময় থেকে আরম্ভ হচ্ছে, আবহের দিকে জোর পড়ছে, যে একটা মিউজিকের মধ্যে দিয়ে, যেটা বিষয় ভাবনার সাথে হয়তো মানে সংশ্লিষ্ট তো বটেই, বিষয় ভাবনার সঙ্গে জড়িয়ে আছে। এইভাবে জিনিসটা আসতে আরম্ভ করলো। এবং তার পরবর্তীকালেও আপনারা দেখেছেন যে পরবর্তীকালে আস্তে আস্তে আমাদের বেশি আসতে আরম্ভ করলো কাইনেটিক। কাইনেটিক যে একদম পুজোয় ছিল না তা নয়, আমরা আমাদের ছোটবেলাতেও কাইনেটিক দেখেছি। সে মা দুর্গার বর্ষা সে নিয়ে গাছছে, আবার উঠে যাচ্ছে, গাছছে, সেও তো এক ধরনের কাইনেটিকই। কিন্তু এই যে কাইনেটিক জিনিসটা আস্তে আস্তে দুর্গাপুজোয় আসতে আরম্ভ করেছে, কাইনেটিক এলো, কাইনেটিকের সঙ্গে লাইভ পারফরমেন্স ঢুকলো, একটা একটা করে দিক যোগ হচ্ছে। এবং এই সঙ্গে 2000-এর আশপাশ থেকেই যেটা হয়, এশিয়ান পেইন্টসের শারদ সম্মানের সাফল্যটা দেখার পর আরো অন্যান্য বেশ কয়েকটা বড় কোম্পানি, এবং তার ভিতর দুটো মিডিয়া একদম সরাসরি তারা তো জড়িয়ে পড়েন, তাদের নিজস্ব পুরস্কার আছে এবং সেগুলো যথেষ্ট ঐতিহ্য, যথেষ্ট ধারাবাহিকতা নিয়ে চলছে। দুটো পুরস্কার পাশাপাশি আছে, প্রতিদিনের আছে, পূজা পারফেক্ট আছে, আনন্দবাজার স্নো সেম শারদর্ঘ ছিল, আনন্দবাজার প্রথম দিকে, স্নো সেম তার আগে বোধহয় আরো একটা কাদের সঙ্গে ছিল ওরা, আমি এক্ষুনি ভুলে যাচ্ছি, কিন্তু আনন্দবাজার এসে যায় তখনই ওই 9-এর দশকেরই মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওরা চালু করে দেন, এইগুলো আসে, এর সঙ্গে ছোট ছোট পুরস্কার আসতে আরম্ভ করে। এই করে 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 কিন্তু পুরস্কারের জায়গাটা অনেক বেড়ে যায়, পুরস্কারে অনেক বেশি অর্থ ঢুকতে আরম্ভ করে পুরস্কারের দিকটায়। পুজো কমিটিগুলো একটা পুরস্কার হয়তো পেলো না, মানে অতটা হাহাকার করার দরকার নেই, অন্তত আরেকটা পেয়েছি। মানে এটা সান্ত্বনা পুরস্কার আমি বলছি না, আমি সমান্তরাল পুরস্কারই বলছি। ওই পুরস্কারগুলো নাম করতে শুরু করে দেয়। হয়তো এশিয়ান পেইন্টস শারদ সম্মানে তারা প্রত্যেকেই সব থেকে বেশি করে চাইতেন, কিন্তু তার মানে এই নয় যে পাশাপাশি ওই পুরস্কারটা পেয়েছেন বলে ওটা তার সান্ত্বনা পুরস্কারই, সেটারও তো একটা মূল্য আছে। কারো চোখে একটা তো প্যারালাল লিস্ট, তাতে তো তারা মূল্য পেয়েছেন, কাজে সেই হিসেবে তারা ওগুলোকেও গুরুত্ব দিতেন। আস্তে আস্তে পুরস্কারের সংখ্যা অনেক বেড়ে গেল। এইবার তাদের ব্যাপার যে তারা কোনটাকে কতটা গুরুত্ব দেবেন বা দেবেন না, সেটা তাদের ব্যাপার। আরেকটা জিনিস আমি বলি, এখানে এশিয়ান পেইন্টস সম্বন্ধে আমি একটা কথা বলবো, এটা আনন্দবাজার প্রতিদিন সম্বন্ধে পার্শিয়ালি খাটে, কিছুটা খাটে, তবু বিশেষ করে এশিয়ান পেইন্টসে খাটে। এশিয়ান পেইন্টস কিন্তু প্রথমত কাউকে স্পন্সর নিতেন না, আর কেউ। এশিয়ান পেইন্টস নিজের জোরেই পুরো জিনিসটা করেছেন, এশিয়ান পেইন্টসই স্পন্সর ছিলেন এশিয়ান পেইন্টস, কারণ নিজের ব্র্যান্ডটাকে নিজের ব্র্যান্ড, একদম নিজের নাম। এবং এশিয়ান পেইন্টস কোনোদিন এটা ফোর্স করেনি যে আমাদের ব্যানার লাগাতেই হবে, আমাদের নিতেই হবে ব্যানার বা কিছু। জিতলে ব্যানার দিয়ে দিত, কি স্ট্যান্ডে দিয়ে দিত, হ্যাঁ সেই স্ট্যান্ডে যেত, গাট্টু স্ট্যান্ডে। ও গাট্টুর বিষয়ে বলে দিই, এশিয়ান পেইন্টস শারদ সম্বন্ধে তখন অত নাম করেছে, ক্যাম্পেনিংটা কতটা জোরদার ছিল। এশিয়ান পেইন্টসে গাট্টু বলে একটা এই ধরনের ম্যাসকট ধরনের ছিল, একটা ছেলে, এইখানে যে টেরিকাটা চুল, সামনে মনে আছে কিনা জানি না আপনাদের। গাট্টু খুব বিখ্যাত ছিল তখন, সবাই জানতো গাট্টুর কাট আউট দেওয়া হতো যারা জিততো তাদের। এই গাট্টুর কাট আউট খুব, মানে সকলে খুব ভালোবাসতো, যে গাট্টুর কাট আউট আসবে মানে একটা বিরাট ব্যাপার। এই গাট্টুর কাট আউট কিন্তু আমি যতদূর জানি ওইটা ডিজাইন করেছিলেন কিন্তু আর কে লক্ষ্মণ। তো মানে কতটা মানে জোর ছিল তখন এগুলোর উপরে আর কি। ক্যাম্পেনিংটা খুব ভালোভাবে হয়েছে 2000 সাল অবধি। 2000 সালে আমি যতদূর জানি যে এশিয়ান পেইন্টস মোটামুটি ধরে নিয়েছেন যে আমাদের ব্র্যান্ডিং যা করার সেটা হয়ে গেছে যথেষ্ট, মানে এরপরে ক্যাম্পেনিং চালিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু ওরা নিজেদের ঐতিহ্য হিসেবে শারদ সম্মানটাকে ধরে রাখলেন। আচ্ছা, এইখানে আরেকটা ব্যাপার আমি বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এশিয়ান পেইন্টসের এই বিচার ব্যবস্থা, পুরো বিচার পদ্ধতিটাকে যারা নিয়ন্ত্রণ করতেন, যে এজেন্সিরা, এখানে 3টে এজেন্সির কথা আমি বলবো, 3টে ভাগ, 3টে ভাগ হয়েছে 1985 পিরিয়ড। হ্যাঁ, 1985 থেকে। প্রথম হচ্ছে 1985 থেকে 2000, এই সময়টা ওগিলভি অ্যান্ড ম্যাথার যেমন তারা ক্যাম্পেনিং দেখতেন, পুরো জিনিসটাই তাদেরই ছিল, তারা বিচার ব্যবস্থাটাও তারাই নিয়ন্ত্রণ করতেন পুরো সম্পূর্ণ। কলকাতার ওগিলভি অ্যান্ড ম্যাথার, যেটা ওই আপনার বেগবাগানের ওখানে ছিল অফিসটা, মৌচাকের পাশে। এবং ওই সময় একটা কিছু আভ্যন্তরীণ সমস্যা হয় ওদের, সেটা কোনো অভিযোগ কিছু নয়, কারো কোনো অভিযোগ নেই বা কিছু নেই, এটা একটা আভ্যন্তরীণ ব্যাপার যে হয়তো ওয়ান্ডেমের সাথে ওদের কিছু মিল ছিল না, কিছু হবে, যার জন্য একটা সমস্যা তৈরি হয়। ওরা ঠিক করেন যে আমরা এখান কলকাতার ওগিলভি অ্যান্ড ম্যাথার সেই মুহূর্তে করবে না, এই ধরনের একটা ব্যাপার হয়েছিল সেই সময়। আচ্ছা, ওগিলভি অ্যান্ড ম্যাথার থাকতে থাকতেই তখন কৌশিক দত্ত, আপনারা বোধহয় নাম শুনেছেন, কেডি, কৌশিক দত্ত, কেডি, হ্যাঁ, কৌশিক দত্ত তখন ছিলেন। কৌশিক দত্ত লজিস্টিক্সের দিকটা কিন্তু ওয়ান্ডেমের হয়ে কৌশিক দত্ত দেখতেন তখনই, তদ্দিনেই, মানে 9-এর দশকের
মাঝামাঝি থেকে বা ৯ দশকের শুরু কোনো একটা সময় থেকে, আমি নিখুঁতভাবে বলতে পারবো না। কৌশিক দত্ত দেখতেন মূলত লজিস্টিক্সের দিকটা। লজিস্টিক্স, তারপর বিচারকদের সামলানো, বিচার ব্যবস্থাটা মোটামুটি এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করা উনিই দেখতেন। উনি সেই সময় অগ্রণী হয়ে এশিয়ান পেইন্টসকে বলেছিলেন যে, "আমি দেখব। জিনিসটা আমি করব, আমি চালিয়ে নিয়ে যাব।" এবং এশিয়ান পেইন্টস সেটাতে রাজি হন। এবং এখানে কৌশিক দত্তের একটা বিরাট ভূমিকা আছে এখানেই, যে সেদিন যদি কৌশিক দত্ত এগিয়ে গিয়ে ব্যাপারটাকে না নিতেন, হয়তো এশিয়ান পেইন্টস সারা সম্মান সেদিন বন্ধ হয়ে যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল। হয়তো ওরা চালিয়ে যেতে পারতেন না বা চাইছিলেন না। কিন্তু কৌশিক দত্ত আসার ফলে ওটা আবার ধারাবাহিকতাটা থেকে যায় এবং ওটা কন্টিনিউ করে। এটা ওনার একটা বিরাট ভূমিকা। এবং কৌশিক দত্তর নিজস্ব সংস্থা তখন স্প্ল্যাশ, স্প্ল্যাশ ওটাকে দায়িত্ব নিয়ে নেয়। এটা ২০০০ সাল থেকে। ২০০০ সাল থেকে ২০১৪ সাল অবধি কিন্তু স্প্ল্যাশ দেখেছে পুরো জিনিসটা। আবার ২০১৫ সাল থেকে ক্রিওক্রাফট পরবর্তীকালে হয়। এই যে ২০১৪-১৫ সাল, এই সময় একটা হয় যে পুজো কমিটিদের দিক থেকে অনেকে বলেন যে বিচার ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা নেই, নানা ধরনের গোলমাল হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হয় নানা রকম। কারণ এবং উঠলো এই কথাটা কেন উঠলো এটা বলা খুব শক্ত। হয়তো এক পুজো প্রাইজ পাচ্ছিলেন পরপর, তখন কয়েকটা পুজো নিজেদের মধ্যে প্রাইজ পাওয়া যাচ্ছিল। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আগে একবার ঘটে। এখানে আমি আরেকটা গল্প বলে নিই। এই পুজোটাতে সবসময় দুর্নীতির জন্য না হয় তা নয়, এই ধরনের ঘটনা অন্য অনেক কারণে হয়। আমি আপনাকে বলি ১৯৯৪ সালের কথা। ১৯৯৪ সালে যখন এশিয়ান পেইন্টসের ১০ বছর পূর্ণ হয়, বছরের বিস্ময় পুরস্কারটা চালু হয়। কেন চালু হয়? তার কারণ তার আগে আমি বলেছি পুজোগুলো অনেকটা একরকম ছিল। পুজোগুলো যারা করতেন তাদের মধ্যেও যে পুজোগুলো, কয়েকটা পুজো যেমন বাগবাজার, আদিবালিগঞ্জ, আমি বিশেষ করে নাম করবো, আদিবালিগঞ্জ, মুদিয়ালি, ম্যাডক স্কোয়ার, এরা একটা নির্দিষ্ট মানে পুজো করে যেতেন প্রত্যেক বছর। এদের মধ্যে পুজোগুলোর পুরস্কারগুলো বাঁধা হয়ে যাচ্ছিল, বারবার যাচ্ছে। তখন ওই পুজোগুলোই ভালো, তখন দুর্নীতির প্রশ্নই ওঠে না। দুর্নীতি আসলে প্রশ্ন ওঠে না। মানে আমার মনে আছে খুব আশ্চর্য যে আমি একটা পুজো, এদের মধ্যে একটা পুজো, আমি নাম করছি না, তারা আমায় একবার বলেছিলেন, আমি গিয়েছিলাম জানতে ওদের কাছ থেকে ওই অ্যাডভার্টারিয়ালের জন্য ওদের মতামত কি। তারা বলেছেন আমরা পুজো করা ছেড়ে দেবো ভাবছি। তখন তো নাম দেওয়ার ব্যাপার নেই যে আমি নাম দেবো না, আমি বেরিয়ে গেলাম। আমি বললাম কেন? বললো আরে যা তা বলছে লোকে, আমরা নাকি এশিয়ান পেইন্টসকে ইনফ্লুয়েন্স করছি, আমি তো পাড়ার বদনাম হয়ে যাচ্ছে। আমি বললাম মানে তারা তো কিরকম ভাবনাটা, তখন ভাবনাটা উল্টো রিভার্স। বলছে আমরা পরপর ৪ বার ৫ বার পাচ্ছি, লোকে পাড়ার সম্বন্ধে, পাড়ার লোক সম্বন্ধে আমাদের সঙ্গে এশিয়ান পেইন্টস এক ভদ্রলোকের চেনা আছে, তারা বলছে আমরা তাকে সন্তুষ্ট করতেই করছি। এগুলো আমাদের শুনতে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি সে যুগে মানুষ একটু অন্যরকম ছিল, তাদের শুনতে ভালো লাগতো না, খুব স্বাভাবিক। ও বলছে আমি তো ভাবছি যে আমরা মানে আমরা আমরা কি করে এটা করা যায় আমরা তাই বুঝতে পারছি না, কিছু করার নেই। কারণ ওদের যে ক্রাইটেরিয়া ছিল তাতে ওইটা সবথেকে বেস্ট পুজো ওটা ছিল। ফিট করছে একটা পুজো, বেস্ট ফিট পুজো ছিল। করছে। এবং সেটা তখন তো অন্য পুজোর সংখ্যা খুব কম, যারা ওই ধরনের মানে পুজো করছে, একই ধরনের পুজো করে যাচ্ছে, মোটামুটি যারা দেখছেন সবার ভালো লাগছে, যারা যাচ্ছেন, হয়ে গেল। এই হচ্ছে পরিস্থিতি। কাজেই সবসময় যে ওই যে বাঁধা পড়ে যাওয়াটা সবসময় যে দুর্নীতির জন্যই হয় তা কিন্তু নয়। কিন্তু ওই সময় ১৪ সালে যে অ্যালিগেশনটা হয়েছিল সেটা দুর্নীতির জন্যই হয়েছিল। কিছু শিল্পী, কিছু পুজো কমিটি তারা বলেছিলেন যে কিছু দুর্নীতি হচ্ছে। দুর্নীতি কি হয়েছে এটা সত্যি মিথ্যা আমি বলতে পারব না। মানে সেটা শেষ অবধি কি নির্ধারিত হয়েছে, কিন্তু এশিয়ান পেইন্টস যেটা করেছিলেন, এশিয়ান পেইন্টস ইভেন্ট ম্যানেজার সংস্থা যেটা, স্প্ল্যাশ ইভেন্ট ম্যানেজিং সংস্থা যেটা, স্প্ল্যাশকে ডাকেন, পুজো কমিটিগুলোকে ডাকেন। ওটা একটা পাবলিক হিয়ারিং এর মতো করেন একটা হোটেলে। বসে আলোচনা করেছিলেন, সবাই সবার সামনে সবকিছু বলেছিল। আমাদের এই অ্যালিগেশন আছে, এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। এই সবের মধ্যে কথাবার্তা হচ্ছিল। এই সব বলে যে কোনো কারণেই হোক এশিয়ান পেইন্টস ঠিক করেন যে ঠিক আছে আমরা একটা ওয়ে আউট, যে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে বদলাবো। তো তার মানে তো নিশ্চয়ই ওখানে এশিয়ান পেইন্টস কিছু বুঝলো যে এখানে একটা সমস্যা রয়েছে। তখন হয়তো পাবলিক হিয়ারিংটা হওয়ার জন্য অত লোকের বক্তব্য শোনার পর এশিয়ান পেইন্টসের হয়তো মনে হয়েছিল যে এখন আপাতত এজেন্সিটাকে পাল্টালে ব্যাপারটা কিছুটা সামলাবে বা অন্যদিকে যাবে। এখন ওই সময় যে অ্যালিগেশনগুলো ছিল, ওদের যে অভিযোগগুলো ছিল, সেগুলো সত্যি মিথ্যে বিচার করা খুবই মুশকিল, এটা সম্ভব না। এটা তদন্তের ব্যাপার। ওরা বলছেন যে এ অন্যায় করেছে, এ দুর্নীতি করেছে। আর দুর্নীতিটা যে সমস্ত স্তরে হয়, সব স্তর থেকেই হয়ে থাকতে পারে। দুর্নীতি পুজো উদ্যোক্তাদের দিক থেকেও হয়ে থাকতে পারে। তখন একজন তো দুর্নীতিটা করতে পারবেন না, কোনো অ্যাটলিস্ট দুটো পক্ষ তো জড়িত আছে, তবেই তো দুর্নীতিটা হবে। যারা যারা পুজো উদ্যোক্তারা আছেন তারা দুর্নীতিটা করে থাকতে পারেন তাদের দিক থেকে, যারা পুজোর জাজিংয়ে আছেন তারা দুর্নীতিটা করে থাকতে পারেন, রং কোম্পানি নিজে দুর্নীতিটা করে থাকতে পারেন, যদিও সেটার সম্ভাবনা খুবই কম। এই বিষয়ে আমি একটা কথা বলবো পরে, আমি বলছি গল্পটা, আগে এটা বলে নিই।
যাই হোক, সেই মুহূর্তে এশিয়ান পেন্টস হয়তো ভেবেছিলেন যে আমরা ইভেন্ট ম্যানেজার পাল্টালে দুর্নীতিটা কমে যাবে। তারপরে বেশ কিছুদিন চলেছে, আবার আজকাল শুনছি আমি যে এর মধ্যে এই বছরে খুব বেশি রকম এটা নিয়ে অভিযোগ হয়েছে। আমি কোম্পানি সম্বন্ধে একটা কথাটা বলতে চাই, এই দুর্নীতি সম্বন্ধে, দুর্নীতির অ্যালিগেশন বা দুর্নীতির প্রচেষ্টা একটা যে কোনো কম্পিটিশনে, যে কোনো প্রতিযোগিতায়, সর্বস্তরে, যে কোনো পুরস্কারে দুর্নীতির সম্ভাবনা থেকেই যায়। এটাকে আটকানো অসম্ভব, মানে সারা পৃথিবীতে, শুধু আমাদের দেশ বলে নয়। এবং এই প্রচেষ্টাটা বিভিন্ন সময় হয়েছে, সেটা বড় ধরনের দুর্নীতি হোক, ছোট হোক, টাকার হোক, ইনফ্লুয়েন্সের হোক, প্রভাবিত করার চেষ্টা থাকেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে বহু বছর আগে, এটা আমি বলছি 2000 সালের আশপাশে কোনো সময়, বা 2000, এমনও হতে পারে 2000 সালের ঠিক অব্যবহিত আগে বোধহয়, যতদূর মনে পড়ছে, 90 দশকের শেষে একদিন শর্ট লিস্টিং হয়ে গেছে। শর্ট লিস্টিং হয়ে গেছে, ফাইনাল জাজিং বেরোবে। সেলিব্রিটি যারা এসছেন, যারা সমাজের কোনো না কোনো দিকে অত্যন্ত উচ্চ প্রতিষ্ঠিত, 3-4 জন আছেন। এশিয়ান পেন্টসের লোক আছে, ওগিলভি অ্যান্ড ম্যাথারের লোক আছে। ওই জন্য বলছি 2000 সালের আগে ঘটনাটা ঘটেছিল। এবং তখন যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করছে, লজিস্টিক্স, কৌশিক দত্ত ছিলেন, আমরা ছিলাম যারা শর্ট লিস্টিংয়ের ফাইনাল স্টেজে যারা ছিলাম, আমরা ছিলাম প্রেজেন্ট। এই সময় জাজেরা 3 জন না 4 জন সেলিব্রিটি জাজ, 4 জনই বললেন, যে আমি নাম করছি না কারো, 4 জনই বললেন যে আরও কোনো একজন সেলিব্রিটি যাকে সবাই চেনেন, সাধারণ মানুষও চেনেন, সেলিব্রিটিরাও চেনেন, তিনি অনুরোধ করেছেন এবং বলেছেন যে এই পুজোটা আমি জানি যে খুব ভালো হয়েছে, এই পুজোটাকে বাদ দেওয়া হয়েছে শর্ট লিস্টিং থেকে, শর্ট লিস্টিং করা হয়নি, তোমরা এই পুজোটা দেখো। ওরা বললেন আমাদের 4 জনের কাছে, আমরা আলোচনা করে বুঝতে পারছি আমাদের 4 জনের কাছে এই অনুরোধটা এসছে, এটা নিয়ে কি করা যায়। এশিয়ান পেন্টস বসলেন, এশিয়ান পেন্টস বসে বললেন যে হ্যাঁ, এটা আপনারা আলোচনা করুন, কি হয়, আমাদের কিছু বক্তব্য নেই, আপনারা আলোচনা করুন। শর্ট লিস্ট কিন্তু তখন ফিক্সড হয়ে গেছে, শর্ট লিস্টে জাস্ট বেরোতে যাব। ওগিলভি অ্যান্ড ম্যাথার থেকে বসলো, ওদের সাথে আলোচনা করলো, যে সেলিব্রিটিদের বললো বলুন আপনারা কি করা উচিত, আমাদের কি মনে হয়। সেলিব্রিটিরা বললেন আমাদের কিছু বলার নেই, কারণ আপনারা একটা শর্ট লিস্ট করেছেন, সম্পূর্ণ আপনাদের ডিসিশন। আপনাদের যদি মনে হয় যে না কোথাও ভুল হয়েছে, তার কারণ এরকম একজন ব্যক্তিত্ব বলছেন, নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, কোনোভাবে ছাড় চলে গেছে। তখন আমাদের জিজ্ঞেস করা হলো যে তোমরা পুজোটা দেখেছো? আমাদের মধ্যে একাধিক লোক পুজোটা আমরা দেখেছিলাম। আমরা আমাদের মতামত বললাম। তখন আমরা বললাম না, যেটা হয়েছে সেটাই হবে। প্রত্যেকে, মানে এই 4টে পক্ষই ঠিক করা হলো যে যেটা হয়েছে সেটাই হবে, আমরা এটা বাইরে যাব না। এবং আমি একটা কথা বলছি, এটা একটা জাস্ট একটা ঘটনা বললাম। 14 সাল অবধি আমি কোনোদিন দেখিনি যে এশিয়ান পেন্টস থেকে, এশিয়ান পেন্টস কোম্পানি থেকে কোনোভাবে পুজোকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, পুজোর এই ফলাফলকে। এশিয়ান পেন্টস কোম্পানি থেকে কোম্পানি থেকে আমি কোনোদিন কোনো তিলমাত্র অনুভব করিনি হয়েছে, বরং আমি উল্টোটাই অনুভব করেছি। 2013 সালেও এই ধরনের অভিযোগ এসেছিল, এত ভালোভাবে হয়তো আসেনি যাতে পাবলিক হিয়ারিং করতে হবে। 2013-14 সালে এশিয়ান পেন্টস তার নিজস্ব টিম এখানে বসিয়েছিল, যাতে পরিসংখ্যানের মধ্যে দিয়ে গিয়ে, মার্কিং, ট্যাবুলেশন, এইসবের মধ্যে দিয়ে গিয়ে পারফেক্ট একটা জায়গায় রিচ করা যায়। তার কারণ একটা সন্দেহ হচ্ছিল যে ট্যাবুলেশনে কোথাও যে মার্কিংগুলো হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে যারা মার্কিং করতেন, অনেক সময় যারা মার্কিং করেন না, অনেক সময় করেন, মার্কিংয়ের মধ্যে গোলমাল হচ্ছে। প্রথমে এমনি প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে একটা অভিযোগ এলো, সেটাকে সরাতে মার্কিং এলো। এবার মনে হলো যে মার্কিংটা এমনভাবে করা হচ্ছে যাতে প্রভাবিত হয়ে যাচ্ছে। তখন তারা নিজেদের টিম নিয়ে এসেছিলেন, যারা ওখানে একদম কম্পিউটার নিয়ে বসে বসে মার্কিংয়ে ট্যাবুলেশন করে বার করবার চেষ্টা করছিলেন, যে যাতে যতটা পারা যায় স্বচ্ছ হয়। এটা কিন্তু কোম্পানি থেকে চেষ্টা করা হয়েছে। কাজে আমার মনে হয় না যে ওই ওই দিনটা পর্যন্ত 2014 সালে এশিয়ান পেন্টসের কোনো এই আগ্রহ ছিল যে তারা প্রভাবিত হবেন বা প্রভাবিত করবেন ওদের কোনো স্বার্থে, এটা মনে হয় না। ব্র্যান্ডিংটাই ওদের স্বার্থ ছিল, ব্র্যান্ডিং স্বার্থটা ততদিনে হয়ে গেছে, এবং তখন ওটা ওদের ঐতিহ্য হিসেবে নিয়েছিলেন যে আমরা বন্ধ করব না। হতে পারে আমাদের পারপাস সার্ভড হয়ে গেছে, যা টাকা খরচ হোক আমরা করবো, এটা হচ্ছে আমার ওদের সম্বন্ধে যেটা ধারণা। এটা আমি পরিষ্কারই বললাম, এর ভিতর কোনো স্বার্থের ব্যাপার। প্রবলেম আসতে পারে ওই এজেন্সি মাঝে যারা ধরছে তাদের মধ্যে থেকে, যারা হচ্ছে তাদের মধ্যে প্রবলেম হতে পারে, ইন্ডিভিজুয়াল যাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ধরুন আজকে আমি একটা কথা বলি, আর্টিস্টদের ক্ষেত্রে কি করে আর্টিস্টের দিক দিয়ে প্রভাবিত করার চেষ্টা হতেই পারে। এইবার আমি একটা শর্ট লিস্টিং প্রসেসটায় আসছি। এশিয়ান পেন্টস আগের যুগে যে শর্ট লিস্টিং হতো, শর্ট লিস্টের গ্রুপ ধরুন 14টা 15টা শর্ট লিস্টের গ্রুপ বেরোচ্ছে, তাদের মধ্যে সুপারভাইজার গ্রুপ আছে, আবার একদম শেষ দিকে অবজারভার গ্রুপ ছিল। সুপারভাইজারদেরও উপরে একটা 3 টায়ার সিস্টেম ছিল, যারা চেষ্টা করতো প্রত্যেকটা জোনের ঠাকুর, যতগুলো ভালো ঠাকুরের নাম আসছে প্রত্যেকটাকে দেখে নেওয়া। 3 দিন 4 দিন করে তখন ঘোরা হচ্ছে গাড়ি নিয়ে।
শর্ট লিস্টাররা যে পুজোগুলোর নাম বলছে সেগুলোকে সমস্ত সুপারভাইজাররা দেখার চেষ্টা করছে। যখন বিতর্কটা হচ্ছে পরের দিন সকালে, তখন ভোটিং হচ্ছে। এবং ভোটিং কারা করছেন? এই যে 12 জন শর্ট, আর 4 জন অবজারভার, 8 জন সুপারভাইজার, এই 12 জনের মধ্যে ভোটিংটা হচ্ছে। 12 জনের মধ্যে যদি কোনো পুজো নিয়ে কন্ট্রোভার্সি হয়, একটা কথা দেখুন, যখন আলোচনা হচ্ছে, এই দিকটা সবসময় সমস্ত পুজো কমিটির কাছে হয়তো স্পষ্ট নয়, তারা জানলে সুবিধাই হবে। যখন আলোচনা হচ্ছে, আজকে ধরুন 50টা পুজো আপনি দেখলেন যে খুব ভালো, এবার 50টার মধ্যে আপনাকে 12 লিস্টে পৌঁছতে হবে। আস্তে আস্তে আলোচনা করতে করতে দেখা গেল 30টা পুজো প্রায় অ্যাট পার, মানে একদম গায়ে গায়ে আছে 30টা পুজো। এরকম হয় কিন্তু 20-25টা 30টা পুজো প্রায় অ্যাট পার থাকে, কম বেশি। আচ্ছা, এইবার শুধু নান্দনিক কথার দিক থেকে কিন্তু নয়, আমি এটা প্রথম থেকে স্ট্রেচ করার চেষ্টা করছি যে এশিয়ান পেইন্টস শারদ সম্মান কিন্তু সেই সময় অন্তত শুধু নান্দনিকতা বা শুধু কোনো কোনো একটা ক্রাইটেরিয়ার উপর কখনোই বিচার করা হয়নি, সবকটা ক্রাইটেরিয়া মিলিয়েই বিচার করা হতো। এটা মনে রাখতে হবে। এইবার 12 জন মিলে বসা হলো, এবার আলোচনা হচ্ছে। এবার দেখা গেল 12টা পুজো সিলেক্ট করতে হবে, তো 6টা 7টা পুজো সম্বন্ধে কারো কোনো সংশয় নেই, সবাই ওই পুজোগুলোর নাম বলছে যেগুলো অসাধারণ হয়েছে। 7টা পুজো উঠে গেল। এবার বাকি 5টা জায়গা নিয়ে গোলমাল হবে। আমি বলছি এই পুজোটা হওয়া উচিত, আমার পাশের 3 জন বলছে না না ওই পুজোটা হবে না, ওটা এই গোলমাল আছে, এইটা হবে। এই সময় ভোটিংটা হয়, ভোট করে দেখা হয় যে 12 জনের মধ্যে যারা যে পুজোগুলো ম্যাক্সিমাম পেলো সেগুলো উঠতে আরম্ভ করলো, এক এক করে এই 5টা জায়গা ভরছি। এইগুলো নিয়ে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়। তার কারণ আমরা কি প্রভাবিত হই বা না হই, প্রভাবিত কেউ কিনা সেটা বোঝার কোনো কারণ, মানে ধরে নেওয়ার কোনো কারণ নেই যে সবাই প্রভাবিত। কিন্তু এটানো ঘটনা যে আমরা যখন পুজোটাকে দেখতে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে, আমাদের এই ভালো লাগাটাতেই আমরা প্রভাবিত। আমি মনে করছি যে এই পুজোটাকে ছেড়ে দিলে আমি একটা বিরাট মিস করবো, একটা বড় অন্যায় হয়ে যাবে। তখন আমরা হয়তো লড়ে যাচ্ছি নিজেদের মধ্যে, না আমি এই পুজোটাকে ছাড়বো না, এটা কি হচ্ছে, প্রচণ্ড অন্যায় হচ্ছে। আমি চেঁচাচ্ছি, আমার পাশে আরেকজন চেঁচাচ্ছে, সে মনে করছে ওই পুজোটাকে কোনোভাবেই হতে দেওয়া যায় না। এগুলো কিন্তু হতো চিরকালই। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা সময় যখন ধরুন একটা স্যাচুরেশন পয়েন্ট চলে আসে, তারপর তো এবার সিস্টেমটাকে একটু চেঞ্জ করা দরকার হয়ে পড়ে। কারণ আপনার কথা অনুযায়ী যদি বলি, আপনি বলছিলেন একটা সময় ম্যাডো স্কয়ার, মদিয়ালি এরা একটা সলিড বাজেটে কাজ করে আর একটা লেভেলে কাজ করে, ঠিক আছে? তো বারবার ওরা পেয়ে যাচ্ছিল। এটা আপনার কথাতেই বলছি আমি। তাহলে তখন এশিয়ান পেইন্টসের ধরন অনুযায়ী তারপর একটা নতুন বের করলো যে আমরা বছরের বিষয় বের যাতে করবো, একটা করে বেরোই নতুন, যেন নতুন আসতে পারে। তাহলে এখন সবার এটা প্রবলেম বলছে যে একটা শ্রেণীর বা 6-7টা পুজো বা 5-6টা পুজো কন্টিনিউয়াসলি পেতে থাকছে। কারণ কেন? আমি আবারও বলছি, আমি বলছি না যে তারা দুর্নীতি করেছে বা কিছু করেছে, কিন্তু যেহেতু বাজেট হিউজ, তো ভালো হওয়ার তো কথা আছেই। তাহলে এই যে কম্পিটিশনটা রয়েছে, তাহলে এখানে কি নতুন কিছু ইমপ্লিমেন্ট করা উচিত এশিয়ান পেইন্টসের? যে এবার নিয়ম করে আমি 2-3টে পুজোকে যাতে আমি উঠাতে পারি, অন্যান্য বাজেটে ছোট পুজোকে কিছু একটা প্ল্যান করে। না হলে তো ওরাই উঠবে ছোট বারবার। পুজো ওঠানোর রাস্তাটা তো সবসময় আছে, বছরের বিষয় আছে, ছোট পুজো না, নতুন ধরনের পুজো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কিন্তু প্রাইজ ইন্ট্রোডিউস হয়েছিল এশিয়ান পেইন্টসে মাঝখানে, 90 এটা আপনি সালটা বলে দিন একটু, না হলে লোকে ভাববে এখনকার কথা। না, 9 দশকেরই শেষ 9 দশকের কথা বলা হচ্ছে দিকে বা 2000-এর শুরুর দিকে বোধ হয়। 90 সেটা কি ছিল? ইনোভেটিভ এক্সেলেন্স। কোনো পুজোর হয়তো অন্য দিকগুলো একটু খাটো আছে, খুব ভালো সুরক্ষা নেই বা কিছু নেই, কিন্তু প্রচণ্ড ইনোভেটিভ এক্সেলেন্স, মানে ভীষণ ভালো ইনোভেশন আছে, শৈল্পিক নৈপুণ্য সাংঘাতিক, একদম নতুন একটা আর্ট ফর্ম। কাজে এশিয়ান পেইন্ট এটা কেন হয়েছিল? সেই আবার একটা নতুন ধরনের পুজোকে প্রাইজ দেওয়ার জন্য। এইটা চেষ্টাটা কিন্তু সবসময় ছিল, যাতে একটা সাইকেলে, একটা জায়গায়, একটা সার্কেলে পুজোটা বাধা পড়ে না যায়। ঠিক আছে? কিন্তু এখন কি হয়েছে? এখন যদি আপনি বাজেটে ভেঙে না দেন, তাহলে হাই বাজেটের সাথে, এটা কিন্তু চিরকালই হয়ে এসছে, হাই বাজেটের সাথে লো বাজেট পুজোর প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকবে। এবং সেখানে হাই বাজেট পুজোর, মানে এটা প্রতিদ্বন্দ্বিতা বলবো না, প্রতিদ্বন্দ্বিতা থাকবেই না। কি করে প্রতিদ্বন্দ্বিতা থাকবে? না, এটা বলা যায় না। এটা নির্ভর করছে পুরো জাজিং ক্রাইটেরিয়ার উপর। এবং আমি একটা কথা আপনাকে বলি, বাজেট যদি আপনি ঠিক করেন যে বাজেট আলাদা করবেন, যে 3-4টে বাজেট ক্যাটাগরি, এইবার এই বাজেট ক্যাটাগরিগুলোতে যেই দেখবেন বাজেট ক্যাটাগরি করা হয়েছে, দেখবেন আবার নতুন অভিযোগ আসবে যে ও বলছে 30 লাখ টাকা, ওর আসলে বাজেট হচ্ছে 1 কোটি। তাহলে এই যে বাজেটটা নির্ধারণ করা কিন্তু অসম্ভব প্রায় কোনো পুজোর। আর বাজেট ওই ঠিক উপস্থাপনা দেখে বাজেটটা চট করে ধরা যায় না। খুব এক্সপেরিয়েন্স জাজ হলে
যারা খুব ধারাবাহিকতা মেনটেন করে বহুদিন ধরে দেখছে, তারা একটা আন্দাজ করতে পারবে ওইটুকুই। তার বেশি কিন্তু বাজেট তারা বুঝতে পারবে না, যে নির্দিষ্ট। কাজে ক্যাটাগরিটাকে আপনি থামাবেন কোথায়? একটা শার্প পয়েন্ট তো হতে পারে না। আমি বললাম ৭৫ লাখ টাকার তলায় আমার একটা ক্যাটাগরি। এই ৭৫ লাখ টাকাটাকে নির্ধারণ করবে কি? কাজে এখানে একমাত্র উপায় হচ্ছে আপনার যে টিমটা থাকবে, যদি খুব বিশ্বস্ত টিম হয় যারা শর্ট লিস্টিং করবে বা জাজিং করবে ফাইনালি, খুব বিশ্বস্ত টিম হলে তাদের উপরে ছেড়ে দিতে হবে। যে তোমাদের চোখে দেখে যা লাগছে তার উপর আমরা ছেড়ে দেবো, একটা বিশেষ জুরি সম্মান বা কিছু। এটা যদি এশিয়ান পেইন্টস করেন খুব ভালো, কিন্তু সাধারণত ওইটা কেউ ছাড়তে চায় না, তাতে বায়াস হওয়ার চান্স বেশি। কয়েকজনের উপরে ব্যাপারটা ডিসিশন চলে যাচ্ছে। তো এখন কি হচ্ছে? মানে এখনকার মতামত থেকে আপনি কি সাজেশন দেবেন যে এই যে সবাই বলছে যে আঙুল তুলছে, এটা বন্ধ হবে? কি করলে ঠিক হতো? এটা বলা খুব মুশকিল, কি না, করলে ঠিক হতো। একটু একটা কথা আপনাকে বলি, এই যে দুর্নীতিগুলো কোথা থেকে হতে পারে, যেটা আমি বলছিলাম যে এই যে আমাদের ১২ জনের মতামত, এই ১২ জনের মধ্যে যদি ৩-৪ জন একই গোষ্ঠীর হয় বা একই ধরনের লোক হয়, তাদের মতামত অনেক সময় মিলে যায়। বুঝতে পারছেন? মানে ৪ জনই ধরুন, প্রথমত ৪ জনের মধ্যে ধরুন, আপনি জাজেসদের কথা বলছেন, আমি জাস্ট শর্ট লিস্টারদের কথা বলছি। শর্ট লিস্টারদের কথা বলছেন। ফাইনাল জাজিংটা আপনি একদিক থেকে ভুলে যান, তার কারণ ওটা অপেক্ষাকৃত গৌণ। যদিও ওটাই মেন জিনিস, অপেক্ষাকৃত গৌণ। কেন? তার কারণ শর্ট লিস্টিং একটা বিরাট জিনিস ডিসাইডেড হয়ে যাচ্ছে। ধরুন ১৫০-২০০ ভালো পুজোর মধ্যে থেকে ১২ আসছে জিনিসটা, ভেবে দেখুন। ওই ১২টা প্রায় নির্ধারণ করে দিচ্ছে কারা প্রাইজ পাবে। ওই ১২ জনের মধ্যে হয়তো ৬ জন কি ৭ জন প্রাইজ পাচ্ছে। মানে ১২ যদি আপনি ঢুকে যান, তার ভিতরে কিন্তু আপনার প্রাইজ পাওয়ার পসিবিলিটি মানে ২ জনের মধ্যে ১ জন, প্রায় তার থেকেও বেশি। কাজেই প্রথম অংশেই তো একটা মানে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আমরা ধরে নেব যে কেউ প্রভাবিত হচ্ছেন না, কিন্তু হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তারপরে জাজেস লেভেলে যারা সেলিব্রিটি জাজ আসছেন, সেলিব্রিটি জাজদের দিক থেকেও হতে পারে। সেলিব্রিটি জাজ ধরুন ৩ জন একই দিকের লোক, ধরুন ৩ জনই আর্টিস্ট কি ৪ জনই আর্টিস্ট। একটা জিনিস দেখুন, অনেক আগে এশিয়ান পেইন্টস যখন প্রথম দিকে শুরু হয়েছে, তখন যে সেলিব্রিটি যাদের আসতেন তারা ৩-৪টে ফিল্ড থেকে আসতেন। এটাকে অনেকে অনেকভাবে সমালোচনা করে। একজন খেলোয়াড় সে কি করে দেখবে? হ্যাঁ, হ্যাঁ, এটা বলছে, এবারে বলছে। সবাই বলে। কথাটা সেটা নয়। আমার দৃষ্টিভঙ্গিটা বা সেই সময় হয়তো এশিয়ান পেইন্টসের দৃষ্টিভঙ্গি তাই ছিল। আমার দৃষ্টিভঙ্গি তাতেই প্রভাবিত। পুজোটা বারোয়ারি পুজো। বারোয়ারি পুজোর পুরস্কার। কাজেই বারোয়ারি চিন্তাভাবনাই সেখানে গুরুত্ব পাওয়া উচিত। সমাজের সবার কাছে তো গ্রহণযোগ্য হতে হবে প্রাইজটা। শুধু আর্টিস্টদের গ্রহণযোগ্য হলে তো হবে না। কেউ হয়তো উৎসব ভালোবাসেন, আর্ট ভালোবাসেন না অতটা। আর্ট আর উৎসবের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ? এবং এই দুটো পাশাপাশি একসাথে চললেই ভালো। কিন্তু কেউ হয়তো অতটা আর্ট ভালোবাসেন না, অতটা আর্ট নিয়ে মাথা ঘামান না, অতটা আর্ট বুঝতে চান না, অতটা একটা বিষয় ভাবনায় ঢুকতে চান না। তিনি হয়তো ভালোবাসবেন না। কাজেই সেখানে যদি ৫ জন ৫ রকমের জাজ থাকেন, ৫টা সেক্টর থেকে, কেউ পারফর্মিং আর্টসে, কেউ ধরুন নান্দনিকতা, শুধু চারুশিল্প যেটা ফাইন আর্টসের লোক, হ্যাঁ? কেউ ধরুন খেলোয়াড়, কেউ মঞ্চশিল্পী, হ্যাঁ? ৫টি পারফর্মিং আর্টসের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকমভাবে আমি বলছি, এরকম ৪-৫ জন লোক যদি ৪-৫ রকমের মনোবৃত্তির হন, একজন হয়তো কলকাতার বাইরে থেকে এলেন, ৫ জন কলকাতার বাইরের জাজ আমি দেখেছি, এর মধ্যে কারা, কারা বলছেন যে কলকাতার বাইরে থেকে জাজ আনানো হোক। অসুবিধে হবে? কলকাতার বাইরের জাজেদের কলকাতার দুর্গাপুজো সম্বন্ধে, তার ভালো মন্দ, কোনটা বাঙালি সংস্কৃতির সঙ্গে যাবে, সেটা সম্বন্ধে কোনো ধারণাই নেই। কাজেই ৫ জন এলে হয়তো আমার মনে হয় সেটা ভালো হবে বাঙালি না। নেই? কোথায়? কলকাতার বাইরে শিল্পী বাঙালি নেই বলছেন? আছেন, কিন্তু তাদের সাথে অনেক শিল্পী বাঙালি কলকাতার বাইরে। প্রচুর বাঙালি শিল্পী সারা ভারতে ছড়িয়ে আছেন। কিন্তু তাদের আবার কলকাতার অনেকেরই দেখবেন যে তারা ৩০ বছর কলকাতার পুজোই দেখেননি। আর শিল্পী মানে কি আপনার কলকাতা ভিত্তিক? আর গোটা না, না, পশ্চিমবঙ্গের আমি মধ্যে বলছি কোথাও নেই? কলকাতার বাইরে থেকে একজন কেউ আসুন। শুধু শিল্পী কেন? অন্য সেকশন থেকেও আসতে পারেন। না, আমি বলছি এখানে যে জাজের সিস্টেমটা সেট করা হচ্ছে, সেটা যদি এরকম হয় যে কলকাতার লোককে বেশি তাড়াতাড়ি প্রভাবিত করা যাচ্ছে, তাহলে এরকম হতে পারে না যে আমি এমনি উদাহরণ দিচ্ছি যে কোনো একটা জায়গার মানে রাজ্যেরই অন্য জায়গা থেকে হঠাৎ করে তুলে আনা হলো আর লাস্ট মুহূর্তে ডিক্লেয়ার করা হলো। একজন দুজনকে তুলে আনুন। হ্যাঁ। একজন কি দুজন আসুক ৫ জনের প্যানেলে। ৫ জনের প্যানেলে। আমি বলছি ৫ জনই নয়। ৫ জনই নয়, একদম। সবাই যদি কলকাতার বাইরে থেকে আসেন, বাঙালি সংস্কৃতিটা বুঝতে তাদের অসুবিধা হবে। সেখানে হয়তো আবার অন্যভাবে প্রভাবিত হতে থাকবে। তখন আবার দেখবেন যে অন্যরকম রেজাল্ট হচ্ছে। আবার অসুবিধে হচ্ছে। কাজেই ওখান থেকে রিপ্রেজেন্টেশন থাকুক, বাইরের একজন রিপ্রেজেন্টেশন থাকুক। এটা কিছুটা কমাবে প্রভাবকে। তাদের প্রভাবিত করা শক্ত হবে। সেটা সিলেক্ট কে করে জাজগুলোকে? এটা সাধারণত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিলেক্ট করতেন আগে। এখন কারা করেন আমি বলতে পারব আমি না। ধরে নেবো যেহেতু এশিয়ান পেইন্টসের নিশ্চয়ই মতামত নিয়ে নেন। কিন্তু সাধারণত যারা সিলেক্ট করেন তারা হচ্ছেন এখানকার। এইবার যদি বিভিন্ন সেকশন থেকে যাদেরা আসেন, তাহলে যেটা হয়,
একটু মতামতের ভিন্নতা থাকে। এবার ৫ জনই যদি ধরুন আর্টের লাইনের লোক হয়, ফাইন আর্টসের, ন্যাচারালি যে পুজোগুলো ফাইন আর্টসে বেশি উন্নত তাদের কাছে পুরস্কারটা যাবে। শর্ট লিস্টিং এর ক্ষেত্রেও তাই। তাদের দিকে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তারা অন্য দিকগুলো বিচার করবেন না। মানে বিচার করতে হয়তো অতটা ভালোভাবে বিচার করবেন না, যেটা সাধারণ মানুষ করবেন। আপনি এখন একটা কথাবার্তা বললেন যে আমাদের তখন একটা ক্রাইটেরিয়া সেট করা থাকতো যে বারোয়ারি পুজো যেন বারোয়ারি পুজোর মতনই হয়, আর সেটাকে গুরুত্ব দিয়ে প্রাইসটা ঠিক হবে বারোয়ারি পুজো। তাহলে এখন আপনি আরেকটা কথাবার্তা বললেন যে কোনো জায়গা থেকে পারফর্মিং একটা একটা আর্টের টিমের লোক থাক, কোনো একটা অন্য শিল্পী থাক, কোনো খেলোয়াড় থাক, তাহলে যারা এখনকার শিল্পী তারা কি ওই ফর্মুলাটা ক্র্যাক করে ফেলেছে যে একটা পুজোর মধ্যে পারফর্মিং আর্টের লোক যেহেতু আসবে বিচারক হিসেবে, চলো একটা পারফর্মিং আর্ট ঢুকি, এরকম ব্যাপার কি হওয়ার চান্সগুলো বাড়ছে না, এতে? আমার মনে হয় সেভাবে হয়নি। হয়েছে কি, দুর্গাপুজোয় আরেকটা ডাইমেনশন আনলে বৈচিত্র্য বাড়বে। পারফর্মিং আর্ট থেকে যদি আমি ঢুকিয়ে আনি, ধরুন আমি বলছি, ধরুন এর মধ্যেই একটা পুজো খুব ভাইরাল হয়েছিল, আবোল তাবোলের পুজো, যেমন হাতিবাগান নবীন পল্লী। হ্যাঁ? এখানে পারফর্মিং আর্ট বলতে আমার তার মধ্যে কেউ অভিনয় করছিলেন আবোল তাবোল, কেউ কাতুকুতু সাথে ঘুরে বেড়াচ্ছিলেন। মানে আমি বলছি, একটা দিকে নাটক হচ্ছিল, একটা ওই একটা অংশ, একটা কবিতা অভিনয় করে দেখানো হচ্ছিল। এইটা করা হয়েছে থিমটাকে গুরুত্ব দিতে। থিমটাকে আরো পাবলিকে গ্রহণযোগ্য করে তুলতে। পারফর্মিং আর্ট একটা ডাইমেনশন হিসেবে এড। না, থিমটাকে গুরুত্ব দিতে মানে পাবলিকের জন্য থিমে গুরুত্ব করে পারফর্মিং আর্ট করা হয়েছে, নাকি জাজ আসবে বলে না, আমার পারফর্মিং? মনে হয় না। কিন্তু যেভাবে অভিযোগ উঠছে যে ঠিক জাজে হয়ে গেল, সপ্তমের পর থেকে পারফর্মিং আর্ট। এটা ঘটনা। তার কারণ পারফর্মিং আর্ট যে পাবলিক যাচ্ছে, পাবলিক দেখুন অনেকগুলো এর সবকটারই ভালো খারাপ দিক আছে। অনেকগুলো জায়গায় পারফর্মিং আর্ট লোকে দেখতেই পায় না। তার কারণ তারা যখন যাচ্ছে, প্রথমত তাদের এত অল্প সময়ের মধ্যে প্যান্ডেল থেকে বার করে দেওয়া হয়। পারফর্মিং আর্টের ধরুন পুরো জিনিসটা হচ্ছে একটা, ধরুন ৬ মিনিটেরই অভিনয়, ৫ মিনিটের অভিনয়। ৫ মিনিট তো পাবলিককে দাঁড়িয়ে থাকতে হবে, সেটা কখনো ভলান্টিয়াররা দাঁড়িয়ে থাকতে দেবে না। বড় পুজো যদি হয়, বিশেষ করে ভাইরাল পুজো যদি হয়, দাঁড়াতেই দেবে না। হ্যাঁ? সেখানে জাজেরা দাঁড়িয়ে থাকছেন, তারা পুরোটা দেখতে পাচ্ছেন। এখানে আপনি বলতেই পারেন, আপনার মনে হতেই পারে যে জাজেদের জন্যই তৈরি। কিন্তু জাজ আসলে ভিত্তিক হচ্ছে আমার পুরো। মনে হয় তা নয়। জিনিসটা শুরু হয়েছে ডাইমেনশন দিতেই। কিন্তু এখন ব্যাপারটা অনেকটা ওইদিকে গিয়ে দাঁড়াচ্ছে আরকি। যে জাজেরা ছাড়া কেউ দেখতে পাচ্ছেন না পুরোটা। আর অষ্টমী নবমীর পরে অনেক সময় আর এরাও ক্লান্ত হয়ে পড়ে। এরা পরপর করতে না একটা কতগুলো গ্রুপ কাজ করবে একটা পারফর্মিং আর্টের। ধরুন ২ কি ৩ টে গ্রুপ কাজ করে, তারাও তো ক্লান্ত হয়ে পড়ে। পরপর তো করতে পারে না। কাজেই অনেক সময়ই ধরে নিতে হবে আপনাকে যে পারফর্মিং আর্টটা চলছে না। যেমন আমি ধরুন আমি বলছি, একটা বিচার ব্যবস্থার মধ্যে থেকেও আমি গেছি, যখন পারফর্মিং আর্ট হচ্ছে না, আমি কিন্তু সেই সময়ই দেখে চলে এসেছি। হুম, হুম। পাবলিক না হয়েও। তার কারণ সেই সময়ে তারা তখনও তৈরি ছিল না, আর নয়তো তারা ক্লান্ত ছিল। এরকমও হয়েছে। যে তারা ডাকতে গেছে, আমি বলছি, "না, না, আমার সময় নেই। মানে চলে যেতে হবে, আমরা দেখে নিচ্ছি।" তখন তো জাজেদের ব্যাপার যে তারা বাকির অংশটার উপরেই তারা নির্ধারণ করবে। আমার মনে হয় এটা জাজেদেরই প্রভাবিত করবার জন্য হয়েছে। এটা হয়তো ভুল চিন্তাধারা হবে আমাদের। তা নয়। বুঝতে পেরেছি। ডাইমেনশন দিতে হয়েছে। যেমন আবহ সঙ্গীত হয়েছে। আবহ আস্তে সঙ্গীত আলোকসজ্জা এসছে, বা আবহ সঙ্গীত আলোকসজ্জা এই তো এসছে, কন্টিনিউয়াসলি ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে। কাইনেটিক এসছে। হ্যাঁ, কিন্তু এই পারফর্মিং আর্টের ক্ষেত্রে এটা একটা সমস্যা হচ্ছে, যেহেতু পারফর্মিং আর্ট ওইভাবে টানা কন্টিনিউ করানো সম্ভব না। আর ২ নম্বর, পারফর্মিং আর্টের একটা সাইকেল থাকে। মানে যে পুরোটা শেষ না করলে আপনি আসলে কি করছে অনেক সময়ই। এই আবোল তাবোলের কাতুকুতু পুরো ঘুরে বেড়ানো নয়। মানে আমি বলছি, অনেক ক্ষেত্রে দেখবেন একটা ছোট্ট নাটক হচ্ছে বা একটা কিছু একটা পারফরম্যান্স, ধরুন যেটা ৫ মিনিট চলছে। এই ৫ মিনিটটা কমপ্লিট না করলে তো আপনি তার পুরো বক্তব্যটা বুঝতে পারছেন না। এটা আপনার কোনো সময় সুযোগই নেই সাধারণ মানুষের। আচ্ছা, আমি এবার আপনাকে প্রশ্ন করব, আপনাদের যেতে এক্সপার্টিস রয়েছে, আপনি দীর্ঘদিন ধরে মানে জাজমেন্ট করেছেন। জাজ নিয়ে মানে এই এখন তো আমরা অনেক শুনতে পাচ্ছি যে বাঁ হাতে কাগজ দিয়ে দেয় যে এটাকে উঠাতে হবে, আর ডান দিকে দেয় একটা ফলস পেন্সিল দিয়ে যে তুমি আবার জাজমেন্ট করো। এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এগুলো কি জাজকে এই সিস্টেমের মধ্যে যেতে হয়? জাজদের আর কি সমস্যা থাকে? আপনি যেহেতু পুরো এক্সপিরিয়েন্স, আপনারও কিছু এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আপনার সমস্যাগুলো জানার চেষ্টা করব, বা এগুলো আদৌ হয় কিনা, প্লাস আপনার সমস্যাগুলো জানার চেষ্টা করব। আমার মনে হয় না এতটা হয়। তার একটা কারণ আছে, শুনুন। সাধারণ অবস্থায় যেগুলো বড় সংস্থা, তাদের জাজেরা শেষ স্তরে আসেন, তারা একদম শেষ পর্যায়ের জাজ যারা, তারা অধিকাংশই সেলিব্রিটি। শেষ শেষ পর্যায়ে জাস্ট তো সেরা ১২ করছে না। না, সেরা ১২ করছে না, আমি সেরা কিন্তু ১২ কথা জানতে, আপনি নিজেই বললেন যে সেরা ১২টার পর আপনাদের হাতে কিছু থাকে না। না, সেগুলো আমাদের হাতে সেলিব্রিটি জাজ থাকে। এশিয়ান পেইন্টসের থাকতো, একদম শেষ দিকে ঠিক হয়েছিল, কিছুটা থাকতো। আমাদের একটা ওয়েটেজ ছিল। কিন্তু সেটা তখনকার সিস্টেম। আমার মনে হয় না এখন সেটা আছে।
তো আপনি যে ওই সেরা বাছাইটাই বলুন। না, আমাদের হাতে বাঁধের কোনো দিয়ে কাগজ দেওয়া দিত না। হয়নি। এখানে একটা ব্যাপার আছে। সেরা ১২ আমরা জাজ করছি মানে আমাদেরও তো একটা তো ব্যক্তিত্ব আছে। একটা তো মানে লোক চক্ষু মানে কি বলবো? চক্ষু লজ্জার প্রশ্ন না। একটা তো নিজস্ব আমি এটা কি বলবো বলুন? মানে আমরা সাকাম করব কেন? আমি শিরদাঁড়ার কথা বলছি না। অত বড় কথা আমি বলছি না। কিন্তু আমি বলছি জিনিসটা তো একটা আমাদেরও অপমান। একদম, একদম লাভবান। ঠিক আছে, আমি এমনি অন্য প্রসঙ্গে যাচ্ছি। আপনার সবথেকে কলকাতার বুকে যেহেতু আপনি অনেক এক্সপেরিয়েন্স আছেন, আপনি বলুন মোটামুটি কার পুজো দুজনকার নাম বলুন খুব ভালো লাগে? খুব ভালো লাগে মানে শিল্পী হিসেবে? আমার শিল্পী হিসেবে নাম করতে গেলে অন্তত আমি এটা পারলাম না। দুটো না না, এটা আপনি কি করে অন্তত করতে আমায় পারেন ১৫ যে জনের নাম বলতে একজন হবে। শিল্পসত্তাকে আপনি মানে গুরুত্ব দিতে পারবেন না? ৩ না, না, জনকে বলুন। আমি একজনকে গুরুত্ব দিতে পারবো। কিন্তু ৩ জনকে আরেকজনকে বলুন, ৩ দাঁড়ান জনকে। আমি বলছি। আমি একজনকে গুরুত্ব দিতে পারবো। কিন্তু আমি একজনকে ছোট করতে পারবো না। ছোট করতে একজনকে হবে না। গুরুত্ব দিতে গেলে যদি আরেকজনকে মিস করে যাই? আমি তো ছোট করার কথাই বলিনি। আমি বলছি যে যারা এই পুজোকে পুজো বানিয়েছে। আমি তো ছোট করতেই বলছি না। না, না, অনেকে বানিয়েছেন। এটা শুধু চলুন আপনি অনেকজনকে নাম আমার করুন। মনে হয় এরা সবাই একটু নামটাই করুন অনেকজনকারই। অনেকজন তারা পুরোনো কালে ছিলেন, অমরদা ছিলেন। হ্যাঁ? যখন ১ম আমি কিন্তু এই যে বলবো আপনাকে না, এই এবার বলতে, আমি বলতে বলে মিস দিচ্ছি, করে বাস যাবো। আমি বলে দিচ্ছি। উনি অমরদার নাম করলেন, তার মানে আমি ধরে নেবো যে অমর আপনি সরকার। অমরদার প্রভাবিত। না, ওই যে কথাবার্তাটা আমি বললাম যে জাজেসরা প্রভাবিত হতে পারে না, আমি ওই কথার প্রসঙ্গতে এলাম যে আপনি যেহেতু অমরদাকে ভালোবাসেন তাই প্রথম নামটা বেরোলো। তাই কি ওই খাতার মধ্যে আসতে পারে না যে অমরদার কাজটা খুব ভালো, চলো লিখে দাও অমরদা? না, আমি ক্রোনোলজিক্যালি গেছি। এইবার আমি আপনাকে বলি। আমি ১ম অমরদার নাম করলাম কেন? তার কারণ ১ম প্রতিষ্ঠিত থিম শিল্পী যার নাম সবাই মুখে, মুখে করত, তার মধ্যে একজন হচ্ছেন অমরদা। আমি এক্ষুনি হয়তো ২য় নাম করব। আমি ক্রোনোলজিক্যালি আসছি দেখুন। একদম সেই যুগে যাচ্ছি যখন অমরদা একদম থিম শিল্পী অমরদা নামটা যখন আসছে অমরদা। আমি যে অমরদা যখন কাজ দেখতে যাচ্ছেন আপনি, আমি প্রভাবিত নয়। প্রভাবিত নন আপনি? তার কারণ বহু বছর গেছে ধরুন, প্রভাবিত না, আমি অমরদাকে ভীষণ ভালোবাসি, ভীষণ শ্রদ্ধা করি। তার কারণ কি? অমরদা হচ্ছেন, আমি বললাম না আমি ক্রোনোলজিক্যালি এসেছি একদম অমরদা ১ম। সরি, আমাকে একটু মানে কথাবার্তা জিজ্ঞেস করতে হচ্ছে। আমি অমরদাকে প্রচন্ড শ্রদ্ধা করি। অমরদা হচ্ছেন ১ম স্বীকৃত থিম শিল্পী যারা, যখন থিম শিল্পী হিসেবে নামটা আসছে, ১ম নাম কার আসবে? অমরদার আসবে একজন। হুম। কারণ পাশাপাশি ওই সময় যারা আসছেন, হ্যাঁ, তার মধ্যে অমরদা হচ্ছেন সবথেকে বলিষ্ঠ, মানে উনি থিম করছেন এটা সকলে জানতে পারল যে হ্যাঁ, উনি হচ্ছেন একজন থিম শিল্পী। পরপর পাশাপাশি অনেকে এসছেন, গোপাল পোদ্দার এসছেন ওই সময়। গোপাল পোদ্দার এখনো আছেন ফিল্ডে। আরো কিছুদিন পরে। আচ্ছা, আমি আরেকটা কথা জিজ্ঞেস করি। যদি আপনি চূড়ান্ত পর্বের সিলেকশন থাকেন, তাহলে সেরা ১২ তে তাহলে কি যে জাজগুলো রয়েছে আপনি ছাড়া যেগুলো ছিল, তারা অমরদাকে জাজ করার মতন ক্ষমতা ছিল? অমরদার যে ডেডিকেশন, অমরদার যে কোয়ালিটি, সেটা জাজ করার মতন ক্ষমতা রয়েছে তার? সে তো জাজ করবে পুজোটাকে, অমরদাকে নয়। মানে আমি বলছি এশিয়ান পেইন্টসের ক্রাইটেরিয়া এমনভাবেই সাজানো ছিল, সেটাতে একজন শিল্পী কখনো শিল্পীকে জাজ করা হতো না। তার শিল্পটাকে এবং তার সঙ্গে আনুষঙ্গিক ব্যবস্থাগুলোকে, পরিবেশ, শৃঙ্খলা, ব্যবস্থা। আমরা সেটা অবশ্যই জানি। আমরা শুধু এটা জানতে চাইছি যে একজন শিল্পী, অমর সরকার যখন নামটা শুনছে একজন জাজ, তো সেখানে তো আমি প্রতিমা বানাচ্ছি অমর সরকার, আমি অ্যাম্বিয়েন্স বানাচ্ছি অমর সরকার। তো তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেটা তো ওই পুরো জায়গার মধ্যে, পুরো যে মণ্ডপ রয়েছে তার মধ্যে ঢুকে রয়েছে। এবার আমি একজন জাজ যাচ্ছি, যখন দেখছি ওটা, ও বাবা অমর সরকারের, আমি কি বলবো? এ তো নাম্বার দিতেই হবে। মানে আমি সেই জিনিসটাই কিন্তু এখনকার বর্তমান যারা শিল্পী রয়েছে তাদের ক্ষেত্রেও সেম বলছি, যারা জাজ যাচ্ছে তারা কি জাজমেন্ট করতে পারছে? মানে ক্ষমতা রয়েছে তার? দেখুন, ওইভাবে প্রভাবিত অনেকেই হতে পারেন। কিন্তু সেটা তো ভুলভাবে প্রভাবিত হয়। যেমন অমরদার সময় আমি বলছি, পাশাপাশি ধরুন ওই সময় কমলদীপ ধর ছিলেন। কমলদীপ দা এখন প্রায় পুজো করেনই না। উনিও একজন খুব প্রতিষ্ঠিত শিল্পী, মানে বিশ্বভারতীতে আছেন। কমলদীপ দা অসাধারণ পুজো করতেন। এইবার কি, আমি যখন পুজোটাতে ঢুকছি, অমরদার পুজোও দেখছি, কমলদীপদার পুজোও দেখছি। হ্যাঁ, দুজনেই আর্টিস্ট। এইবার দুজনের দ্বারাই তো আমি প্রভাবিত হওয়ার কথা। সেখানে দুজনের মধ্যে যে পুজোটাকে ভালো লাগে আমি নিশ্চয়ই সেটাকেই নেব। বুঝতে পেরেছি। মানে তাই হওয়ার কথা। আমার পুজোয় যখন আমি পা দিচ্ছি, আমার এটা মনে রাখার কথা নয় যে কে শিল্পী। আমার একজন আমি যদি আইডিয়ালি জাজ করতে চাই, তাহলে আমার শুধু পুজোটাকেই দেখার কথা। পুজোর শিল্পীটা কে সেটা আমার দেখার কথা নয়। আচ্ছা, হীরকদা যেহেতু অনেক দিন ধরে জাজমেন্ট করেছেন, এবার আমরা ভাবছি, এটা কিন্তু এমনি আপনাদেরকে জানাবার জন্য বলছি, যে ধরুন আমাদের জয়িত্রী টিভি একটা শারদ সম্মান করবে, ঠিক আছে? আপনার পরামর্শ নিতে চাইছি যে একটা সিট বানাবো, ঠিক আছে? যেখানে কি প্যারামিটার্স গুলো থাকবে। তো আপনি আমাকে গাইড করে দিন
যে এখানে কি কি কলাম থাকবে, কি কি আঙ্গিকে আপনারা নাম্বারগুলো দেন, একটু বেসিক গাইডেন্স, যাতে অডিয়েন্সরা বুঝতে পারে যে একটা বিচারকের কাছে এই ব্যাপারটা দেখতে হয় যখন তারা প্রতিমাতে বা মণ্ডপে ঢোকে। আমি সেটার কলামগুলো জানতে চাইছি কি কি থাকে। আচ্ছা, এখানে আমি আমি বলছি আপনাকে, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এশিয়ান পেইন্টসে প্রভাবিত, এশিয়ান পেইন্টসের ক্রাইটেরিয়া। তার কারণ যখন প্রথম যুগে এশিয়ান পেইন্টস ক্রাইটেরিয়াগুলো তৈরি হয়েছিল, আমি যেহেতু প্রসেসটার মধ্যে ছিলাম, আমরা তো এগুলোই ভেবে ভেবে করতাম, কাজে ওগুলোই আমার কাছে ঘুরে আসবে। কিন্তু আপনি ওটাই বলুন, কারণ আমরা ইন্টারভিউ নিতে এসেছি তো আপনি একদম বুঝতে এক্স জাজ পারছেন? হিসেবে, হ্যাঁ, সুতরাং প্রবলেম নেই, কোনো ব্যাপার নেই, আপনি বলুন। ধরুন এর মধ্যে আমি বলছি যেটা আমি সামঞ্জস্যের দিকটা অবশ্য রাখবো, সামঞ্জস্য, প্রতিমা, প্যান্ডেল, লাইটিং, মানে প্রতিমার সমস্ত উপস্থাপনার দিক থেকে। এই পুরোটাই কি এখন সামঞ্জস্য? আবহ সঙ্গীত, এই পুরোটাই সামঞ্জস্য, পুরোটার মধ্যে যেন সামঞ্জস্য থাকে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল থাকে। বুঝতে পেরেছি। আপনি যখন একটা ধরুন ওল্ডি শিল্প দেখাচ্ছেন, তখন সেখানকার সঙ্গীতটা থাকাটাই বাঞ্ছনীয় আবহে, বা সেইটা সম্বন্ধে কিছু থাকাটাই বাঞ্ছনীয়। হ্যাঁ, কাজে সেই রকম ভাবেই থাকবে, মানে সামঞ্জস্য অসামঞ্জস্য থাকবে। হলে তো ভীষণ চোখে লাগবে, একদম একদম। চোখে লাগবে বা মনে লাগবে, যাই বলেন। আচ্ছা, সামঞ্জস্য দেখব। আমি অবশ্যই শৈল্পিক নৈপুণ্য দেখব, শৈল্পিক নৈপুণ্য। তার কারণ এই যে কোনো পুজোতে আমি মনে করি নান্দনিকতা একটা বিরাট বড় ফ্যাক্টর। ওইটাই মানুষকে থামিয়ে দেয়, প্রতিমাটা ভালো লাগায় পুরো জিনিসটাকে। এই যে ভালো লাগার ব্যাপারটা, যতই যাই থাকুক, যেখানে যত উৎসব হোক, বিষয় হোক, যাই হোক, যে দিকগুলোই থাকুক, কাইনেটিক হোক আর যাই হোক, এই যে নান্দনিকতা জিনিসটাই আমাদের মানে ভিতরে আমাদেরকে মুগ্ধ করে আর কি। কাজে নান্দনিকতাটা অবশ্যই থাকবে। শৈল্পিক নৈপুণ্য, কত সুন্দর করে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, তার ভিতর শিল্পের ব্যাপারটা কতখানি আছে, এটা নিশ্চয়ই একটা ফ্যাক্টর থাকবে। এগুলো কিন্তু ইকুয়াল ওয়েটে যে আমি বলছি, যদি আমি এটাকে 10-এর মধ্যে নম্বর দিই, ওটাকে 10-এর মধ্যে নম্বর দেবো। 3 নম্বর হচ্ছে, আমার মনে হয় আজও মাতৃমূর্তি ভাবটার দিকে জোর দেওয়া উচিত, এবং ভক্তিভাবটার দিকে। এইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আপনার ভক্তিভাব, আমার ভক্তিভাব পুরো আলাদা হতে পারে। এটা নিয়ে খুব ক্ল্যাশ হয় জাজিং এর সময়। মাতৃমূর্তি ভাবটা একটু সহজে বোঝান, কি বলতে চাইলেন? বোঝাতে চাইছি আমি, যে প্রতিমাটাকে আমি দেখছি, একটা প্রতিমা, বারোয়ারি পুজো, একটা প্রতিমা আমি দেখছি। আমি কেন দেখছি? আমার পাড়ার অনেক বয়স্ক লোকেরা দেখবেন, বাচ্চারাও দেখবে, সবাই দেখবে। জিনিসটা, মূলটা, গোড়াটা ধর্ম থেকেই এসছে এই উৎসবটা। হয়তো সে আজকে ধর্মের পাশাপাশি সমান্তরাল জায়গায় এসে দাঁড়িয়েছে, কিন্তু আমার প্রতিমাটাকে দেখলে যেন সেই ধর্মীয় উৎসবের দিকে আমার যেন হাতটা উঠতে পারে। যিনি হাত তুলতে চাইছেন মাকে মা বলে, তার জন্য হাতটা ওঠে। তার যেন হাতটা ওঠে, প্রতিমাটাকে দেখে যেন মনে না হয় যে আমার হাতটা উঠতে অস্বস্তি হচ্ছে। তো আপনি বলতে চাইছেন যে যদি 10টা হাত না থাকে, মানে আরো 8টা না হাত থাকে, সাধারণ মানুষ করে দেওয়া হয়, সেটাতে না, সেটাতেও হাত উঠতে পারে, যদি সে সাধারণ মানুষটার মধ্যে আমি ওইটুকু দৈব ভাবটা দেখতে পাই, যে ইনি এমন কোনো একটা শক্তি ধারণ করছেন যেটা মানুষের থেকে বাইরে। এইটা একটা প্রতিমাটার মধ্যে প্রতিফলিত হওয়া উচিত, মাতৃমূর্তি ভাব, যে আমি তার থেকে ছোট, আমি তার কাছে কিছু চাইতে পারি। এই ভাবটা যেন প্রতিমাটার মধ্যে কোথাও একটা থাকে, যত নান্দনিকতাই থাকুক। আবহ এবং পরিবেশ, তার মধ্যে পুজোর ভাবটা থাকা উচিত, সুচিতা, একটা পুজো ভাব, মানে জায়গাটাকে দেখে যেন এটা কি বলবো, মানে পুজো ভাব, এটা ডান্স ফ্লোর না মনে হয়, ভাব যেন না বা হয়, গ্যালারি, আর্ট গ্যালারি বা ডান্স ফ্লোর, কোনোটাই যেন না মনে হয়। একটা পুজো ভাব দেয়। আরেকবার কি বললেন? আমি শুনতে চাইছি, আরেকবার কি বললেন? আমি বললাম আর্ট গ্যালারিও না মনে হয়, ডান্স ফ্লোরও না মনে হয়। মানে জিনিসটা একটা পুজোর জায়গা, একটা মণ্ডপ, একটা শুদ্ধ জায়গা, একটা পুজোর ব্যবস্থা করা হয়েছে, এই ভাবটা যেন থাকে, যে আমি এখানে পুজোয় বসতে পারি, বুঝতে পেরেছি। দরকার হলে। এটা আমি দুম করে জুতো পরে ওই অবধি উঠে যাব না, প্রতিমা অবধি, যে একদম বেদি অবধি উঠে গেলাম, যেটা আমাদের সাধারণ অবস্থায় আমাদের একটা মানসিক বাধা আসে এখনো, সে আমি যে ধর্মেরই হই। হ্যাঁ, সব ধর্মেই এটা প্রচলিত আছে, কোথাও ইয়ে নেই। সুরক্ষার দিকটা, সুরক্ষা, সাধারণ মানুষের সুরক্ষা, পুরো প্যান্ডেলের সুরক্ষা, পুরো নিয়ন্ত্রণে রাখা পুরো জায়গাটাকে, যাতে বিপদ আপদ না হয়। এত মানুষ আসবেন, এত মানুষ যাবেন। একটা কথা আমি বলি, আগে আমি যখন জাজিংয়ের মানে সঙ্গে ভালোভাবে জড়িত ছিলাম, আমি সেন্ট জাজিং, বহু কন্ট্রোভার্সি হয়েছে এরকম, যে এই পুজোটা এত অসাধারণ পুজো ছিল, কেন প্রাইজ পায়নি। এবার দেখুন, একটা জিনিস আমি আপনাকে বলি, শেষ মুহূর্তে গিয়ে যখন 12টা বাঁচা হয়, আমি আপনাকে বললাম যে 20-25টা পুজো অ্যাট পার্ট থাকে গায়ে। এই যে 20-25টা পুজো অব্দি আমরা তুলে আনছি, আমরা কিন্তু ভালোটা দেখে তুলে আনছি, যে এটা আরো ভালো, আরো ভালো, আরো ভালো। এবার 20-25টাকে যখন 12ই আনছি, অধিকাংশ ক্ষেত্রে কি হয়, আমরা খুঁতগুলো ধরে বাদ দিতে থাকি, মানে নেগেটিভ পন্থায় যাই। বুঝতে পারছেন? প্রথমে আমরা তুলে আনছি যে বাহ, এইটা ভালো লেগেছে, এইটা ভালো লেগেছে, এইবার খুঁত বার করতে থাকি। এই ব্যাপারটা খুব বাজে, মানে বাদ তো দিতে হবে, এবার তো খুঁত বার করতেই হবে। কে বললো প্রতিমার চোখ টেরা, কে বললো প্যান্ডেলের মাথা ঘরটা বেঁকে ছিল, হ্যাঁ, কেন এরকম হবে না? এই যে 12টা বার করেন আপনারা তো টিম ওয়াইজ যান আপনারা বিভিন্ন জায়গায়। তো ধরুন একটা টিম, আপনি এ টিমে আছেন, আমি বি টিমে আছি, ঠিক আছে?
আপনি যেখানে গেলেন সেখানকার যে ধরুন তুলনামূলক যে বেস্ট হয়েছে, আমার যেটা আপনি বাদ দিতে চাইছেন তার তুলনামূলক থেকে মানে অতটা ভালো হয়নি, তো তখন সেটা আপনি না, কিভাবে ক্যালকুলেট করবেন? এই যে 12 জন সুপারভাইজার যাদের ভোটিং বলছি, ও তারা এরা কিন্তু সবকটাকেই দেখার চেষ্টা করতো, যেগুলো ভালো বলে উঠে আসছে সবকটাকে। 12 জন মানে থাকে? অ্যাটলিস্ট তার 8 জন 9 জন 12টা দেখবেই, যে দেখবে না সে ভোট দেবে না। ও বুঝতে বুঝতে পেরেছি। পারছেন? না হলে এ- ভিতরে কম্পারিজনটা হবে কি করে এটা জোনে? হচ্ছে 12 জন সুপারভাইজার থাকবে। মানে সেটা ইন্টার জোনাল কম্পারিজনটা হবে কি করে? মানে আপনি বলতে চান 12 জন সুপারভাইজার থাকে, 12 জন হোক 10 জন হোক 8 জন হোক সেটা আলাদা ব্যাপার, মোট কথা তারা কাদের আন্ডারে থাকে? ওই সুপারভাইজার তাদের আন্ডার নেই, না মানে না না, তারাই মানে মিলে আমি টিমটা তৈরি করছে। সুপারভাইজারটা এশিয়ান পেন্টসের না এজেন্সির? এজেন্সির, ধরুন এজেন্সি এজেন্সি, সাধারণত তৈরি করে, তখন তৈরি করতো। হ্যাঁ মানে এজেন্সির আন্ডারে সুপারভাইজার থাকে, এশিয়ান পেন্টসকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু অবভিয়াসলি এজেন্সি কন্ট্রোল করছে এজেন্সি সেটা। কন্ট্রোল করছে। তার মানে ওদের হাতে অনেকটা থাকে যে কাকে বাদ দেওয়া যেতে পারে, হ্যাঁ হ্যাঁ কারণ কারণ তারা ভোটিং করছে তারা, হ্যাঁ, তাই না? একদম তাই, একদম আপনি যতই ভালো দেখে আসুন এরপর তো তাদের ডিসিশনটা অনেকটা চলে, অবভিয়াসলি। তাই তো? ইচ্ছে করলে চালাতে পারে, কিন্তু সাধারণত কেউ প্রভাবিত করে না ডিসিশনটাকে। সাধারণত করার কথা নয়, বা করলে অন্যদের ওয়ার্কআউট করার কথা, বা না মানার কথা, বা এরকম কিছু হওয়ার কথা। আচ্ছা আপনি সুপারভাইজার, হুম। ঠিক আছে, আপনি আমার একটু প্যান্ডেলটা একটু দেখে দিন না, আমি আপনাকে একটু বান্ডিল ফান্ডিল কিছু দিয়ে দেবো। এটা যার বান্ডিল নেওয়ার ইচ্ছে সে নেবে। তো তার মানে প্রভাবিত হতে পারে। হতে তো পারি, সব জায়গাতেই জায়গা শুনুন, আছে, আপনি সব জায়গায়। আপনার আপনার রেপুটেশন আমি শুনে এলাম যে আমি যার কাছ থেকে সোর্স পেলাম তিনি বললেন যে যদি হীরকদাকে কোনো একটা জাজমেন্ট দেওয়া হয় উনি ওনার তরফ থেকে 100% স্বচ্ছভাবে দেবে, বাকি উপরে কি যাবে তার কোনো ঠিক নেই। তার মানে কথাটার অর্থ এটা দাঁড়ালো যে হীরকদার মতন যারা নিচের লেভেলে রয়েছে তারা হয়তো স্বচ্ছ ভূমিকা তারা পালন করছে, তারপরে যেগুলো প্রবলেম ক্রিয়েট করার জায়গা রয়েছে, প্রবলেম তো ওখানে রয়েছে, আপনি নিজেই বলছেন যে ওই 12র পরে যখন 5টা বাছা হয় বা 6টা বাছা হয় তখন সেলিব্রিটি জাজ আসছে। আপনি বলছেন সুপারভাইজার যারা রয়েছে যারা সব পুজোগুলোকে দেখেছে সেখানে প্রবলেম হওয়ার রয়েছে। প্রবলেম তো সব যে সেলিব্রিটি জাজের লেভেলেও হতে পারে। আমি তো আপনাকে বললাম, একটা ইনস্ট্যান্স দিলাম, বুঝতে যখন পেরেছি। চেষ্টা হয়েছে। ঠিক আছে, আপনি সব এবার লেভেলে হতে পারে। সুরক্ষার পর আপনার কি আছে? আচ্ছা, সুরক্ষা নিশ্চয়ই একটা থাকবে। আমি যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, ধরুন একটা পুজো, তখনও কন্ট্রোভার্সি হয়েছে যে এই পুজোটা এত সুন্দর পুজো কেন দেওয়া হলো না। এবার ধরুন আমরা সেখানে দেখতে গেছি, দেখতে গিয়ে দেখেছি তার সিঁড়িগুলো এমনভাবে তৈরি, যে সিঁড়িগুলো মানে যে মুহূর্তে মানে এখন 50টা লোক দেখছে, প্রাইজ পাওয়ার পরে পরের দিন সেখানে 1000টা করে লোক দেখবে ঘন্টায়, যে মুহূর্তে তারা উঠবে সেইটা ভেঙে পড়ে যাবে। আমরা তো সেই পুজোটাকে সিলেক্ট করবো না। যখন বাদ দেওয়ার প্রশ্ন উঠবে, যখন ওই খুঁতগুলো আমরা দেখবো, তখন ওকে তখন কিন্তু আমরা ওই পুজোটাকে বাদ দিয়ে দেবো, সে যত সুন্দর পুজোই হোক। বা আমরা দেখলাম যে ইচ্ছে করে নামিয়ে নিয়ে গেছে, ইচ্ছে করে তুলে নিয়ে গেছে একটা 1.5 তলা উপর অব্দি, আবার ইচ্ছে করে নামিয়ে এনেছে। এত ওঠা নামানোর দরকার কি? সাধারণ মানুষ যাবে, তারা অলরেডি 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, তাদেরকে অতখানি উঠিয়ে অতখানি না নামিয়েও যদি করা যেত, এটাও যদি এটাও ভালো থাকবে। হতো। এগুলো তো ক্রাইটেরিয়ার মধ্যে পড়া উচিত। ঠিক। কতটা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরো সামগ্রিক ব্যবস্থা কত ভালো, এগুলোকে আমরা দেখবো না কেন? সেটাই সেটাই। হ্যাঁ, আর কি থাকে? মোটামুটিভাবে এইগুলোই আপনাকে যা বলেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা নিশ্চয়ই এখানে দেখা উচিত, আলাদা করে হয়তো একটু ওয়েটেজ দেওয়া উচিত, এর জন্য একটা আলাদা প্রাইস থাকলেই ভালো, যেটা ইনোভেটিভ এক্সেলেন্স, যেটা যে একটা পুজো হয়তো বেসিক্যালি এই ক্রাইটেরিয়াগুলো, এগুলো তো ইকুয়াল ওয়েটেজে আমি বললাম, একইভাবে বিচার করা উচিত, পাশাপাশি একই গুরুত্ব দিয়ে। একটা ক্রাইটেরিয়া বোধহয় থাকা উচিত, যেটার জন্য হয়তো একটা আলাদা প্রাইস, যে এই ক্রাইটেরিয়াগুলো সবকটা ফুলফিল করছে না, কিন্তু পুজোটা একটা অসাধারণ পুজো কোনো কারণে, খুব রিমার্কেবল হতে পারে, কিন্তু অনেক সময় হয়। তো একটা রিমার্কেবল নান্দনিকতা, একটা রিমার্কেবল ইনোভেশন কোথাও, এমন কিছু ব্যবহার করা হয়েছে, এমন কিছু জিনিস। তো ওটা কি বছরের বিষয়ের মতো নয় ওটা? না, বছরের বিষয়টা কিন্তু একটা অন্য প্রাইস। বছরের বিষয় কিভাবে ঠিক হতো আরেকবার বলে দিই। বছরের বিষয় ঠিক হতো এমন একটা পুজো, তখন যখন প্রথম চালু করা হয়েছিল 94-95-তে, বছরের বিষয় এমন একটা পুজো শর্ট লিস্ট হয়ে যাবে 12টা, 12টার মধ্যে যে যা শারদ সম্মান পাওয়ার পেয়ে যাবে, নতুন পুজো হোক পুরনো পুজো হোক পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরে দেখা হবে যে নতুন পুজো, যে আগে কোনোদিন কোনো শারদ সম্মান পায়নি, তাদের মধ্যে যে বেস্ট সে বছরের বিষয় পাবে। আর আপনি যেটা এখন বলছেন ইনোভেটিভ যেটা এক্সেলেন্স, সেটাও তো আলাদা প্রাইস বলছেন। আমি বলছি একদম আলাদা প্রাইস এরকম থাকতেই পারে, যেটা এমন একটা পুজো যে হয়তো আগে শারদ সম্মান পেয়েছে কি পায়নি ইমেটেরিয়াল, এই বছর এমন একটা কিছু করেছে যেটা খুব নান্দনিকতার দিক থেকে ইম্পর্টেন্ট, যেটা কলকাতার পুজোর কাছে খুব মানে গুরুত্বপূর্ণ একটা সৃষ্টি। এরকম একটা প্রাইস থাকা উচিত সবসময়, যেটা এই ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করছে না, তাহলে সেগুলো অকারণে বাদ হয়ে যাবে। বুঝতে পারছেন পুজোটা? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মানে অন্যগুলোকে ফুলফিল করছে না, ওই জন্য বাদ হয়ে গেল, কিন্তু আসলে পুজোটা খুব মানে কোনো কারণে খুব রিমার্কেবল। একটা প্রাইস তো থাকাই উচিত। এই ইনোভেটিভ এক্সেলেন্সটাকে আলাদা গুরুত্ব দেওয়া উচিত,
যে এটার জন্য আমি এটাকে তুলে আনছি এবছর বিশেষভাবে, এ ধরনের একটা গুরুত্ব থাকা উচিত। সেটা বিচারকদের যদি অনেক কন্টিনিউ ধারাবাহিক থাকে তাহলে বিচারকদের প্রভাবিত করা খুব সহজ হয়ে যায়, অনেক সময় সহজ হয়ে যায়। তো তার জন্য কি মানে অনেকে সাজেশন দিচ্ছে 2 বছরের বেশি কোনো এজেন্সিকেই থাকা যাবে না। এটা আমার মনে হয় কোম্পানিকে ডিসাইড করতে দেওয়া উচিত। কোম্পানি ম্যানেজমেন্টের দিক থেকে এই ধরনের কর্পোরেট কোম্পানিগুলো ম্যানেজমেন্টের ব্যাপারটা খুবই ভালো বোঝেন, এবং আমার মনে হয়, এখনো আমার মনে হয় যে এশিয়ান পেইন্টসের সরাসরি প্রভাবিত হওয়ায় কোনো স্বার্থ নেই, এবং ওরা হয়তো ওটাই ভাববেন। ওদের কাছে যদি ভালোভাবে প্লেস করা যায় যে এগুলো আমাদের সমালোচনা হচ্ছে, আপনারা এটা বার করুন যে কিভাবে আমরা এটা থেকে বেরোতে পারি, ওরা হয়তো ওদের ম্যানেজমেন্ট টিম দিয়ে ভেবে দেখবেন, একদম আধুনিক ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে কিভাবে ভেবে দেখা যায়। যেমন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, এখানে খুব অদ্ভুত উদাহরণ। ধরুন সেলিব্রিটি যারা নাম্বারিং করছেন, আমি এরকম উদাহরণ দেখেছি। হ্যাঁ, ধরুন, আমি কিন্তু কোনো অবস্থাতেই নাম করবো না, এরকম উদাহরণ আমি দেখেছি জীবনে। ধরুন 3জন জাজ আছেন, 3জন জাজের মধ্যে নাম্বারিং হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী, ধরুন 3-4টে কলম আছে। এইবার একজন সেলিব্রিটি জাজ ধরুন নাম্বার দিলেন, এই যে পুজোগুলো থাকে, ধরুন মোটামুটি কোন সালের কথা বলছেন? আমি কোনো সালের কথা বলছি না, আমি ও। বললাম আমি কোনো রেফারেন্স দেবো না, আমি এটা কথার কথা বলছি আপনাকে, যে ধরুন পরপর নাম্বারগুলো আছে, এইবার 3টে কলম আছে। এইবার ধরুন 10টা পুজোর মধ্যে নাম্বারিং হচ্ছে, 10টা পুজোর মধ্যে নাম্বার দিতে হবে। একজন সেলিব্রিটি জাজ, ধরুন কোথায় জিনিসটা গোলমাল হয়ে যায়, একজন সেলিব্রিটি জাজ নাম্বার দিলেন, হ্যাঁ, ধরুন যে পুজোটাকে উনি প্রেফার করছেন সেই পুজোটাকে 10-10 করে দিয়ে গেলেন, বাকি পুজোগুলোকে 2-3 2-3 করে এ দিলেন। বাবা, এইবার কি হবে, নর্মালি পুজোগুলো 8 পার, একটা পুজো যদি 7 পায় আরেকটা বড় জন 9 পেতে পারে, মানে কেউ 3 আর 10 পাওয়ার মতো হলে তারা শর্ট লিস্টেডই হতো না। তো এইটা কি আপনি নিজের চোখে বলছেন যে 2 দিয়ে দিলে 10 দিয়েছে? নিজের মানে প্রায় কাছাকাছি ব্যাপার হতে পারে, হয় এরকম হয়েছে। তো এটা যে হয়ে গেছে তাহলে তো মানে যাদের জেতার চান্স ছিল তারা তো একদম কমে যাবে। না, যাদের জেতার চান্স ছিল তারা কমে যাবে না, যে পুজোটাকে উনি তুলতে চেয়েছেন তার জেতার চান্সটা খুব বেড়ে যাবে। হ্যাঁ, তাই তো তার হচ্ছে। মানে তলার দিকে একজন বেরিয়ে যাবে, কেউ। হ্যাঁ, কেউ বেরিয়ে যাবে। আচ্ছা, এই যে জিনিসটাকে উনি ম্যানিপুলেট করতে পারছেন 10 আর 2 দিয়ে, ধরুন 10 আর 2 দিলেন, ডিফারেন্সটা এত বেশি করে দিলেন বাকি পুজোগুলোর সাথে, যে এই পুজোটা প্রায় নিশ্চিত হয়ে গেল। আচ্ছা, বাকি যারা ধরুন এমনি নাম্বার করেছেন অনেস্টলি, হ্যাঁ, অনেস্টলি। কিন্তু তাদের এটা ঘেটে গেল, তারা যদি 7 করেও দিয়ে থাকেন, এখানে এই পুজোটা 10 পেয়ে গেল। এইটাকে অ্যাভয়েড করা যায় কি করে? আপনি যখন ধরুন সেলিব্রিটি জাজ, এটা কখন ডিসিশন হয়ে যায় যে এই মানে সেলিব্রিটি জাজ হয়ে আসছে? এটা একদম শেষে ডিসাইডেড হয়, মানে ধরুন এটা বলা শক্ত, এটা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের উপর নির্ভর করছে। একদম শেষে মানে এটা কিন্তু 7 দিন আগে নয়, মানে আমি বলছি যখন প্রসেসটা চলছে তখন ডিসিশন হয়। মাসখানেক আগে তো হয়ই, তার কারণ এবার টাইমটার ব্যাপার আছে। হ্যাঁ, এবার যখন ক্লাব কর্তৃপক্ষ হই তখন তো তাহলে তাকে ফোন টোন করে তো কিছু একটা ম্যানেজ করা যেতে পারে। যদি আমি জানতে পারি ম্যানেজ করা যেতে পারে, জানতে পারাটা তো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আর রং কোম্পানির উপর, মানে রং কোম্পানি নট নেসেসারিলি, মানে যারা যে কোম্পানি যে এটা তো একটা ক্ষেত্রেই হচ্ছে তা আমি বলছি না, সবকটা প্রাইজের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য। যে কোম্পানি এটা মানে পরিচালনা করছেন, যারা স্পন্সর করছেন, তাদের দিক থেকে যদি লিক না হয় বা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা থেকে লিক না হয়, লিক হবে না। আচ্ছা, আমি আগেরটা শেষ করি একবার। এই যে নাম্বারিং সিস্টেমটা, এটাকে স্ট্যাটিস্টিক্যালি এইটাকে আটকে দেওয়া যায়, র্যাঙ্ক কোরিলেশন বলে একটা ব্যাপার আছে, ওইভাবে নাম্বারিং করা যায়। যে কিছুই না, আপনি উনি আরেকজন জাজ আছেন, ওরা কি করবেন, ওদের র্যাঙ্ক অনুযায়ী সাজিয়ে দেবেন যে আমি প্রথম 10টা পুজোকে এইটা আমার সব থেকে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, ওই ডিফারেন্সটা তৈরি হবে না। এইবার তার অ্যাভারেজটা নিয়ে যদি আপনি ক্যালকুলেট করেন, ঠিক যে পুজোটা 3 জনের যে পুজোটা বেস্ট লেগেছে, মানে একটা পুজোকে আপনি বেস্ট দেবেন, ওই র্যাঙ্ক থেকে বেরিয়ে আসবে। মানে আপনি তো নম্বর দিচ্ছেন না আলাদা করে। না, এটা কি আপনার ভাবনা বলছেন, সাজেশন বলছেন? আমি বা হয় ভাবনা বলছি না, এটা স্ট্যাটিস্টিক্স, মানে এই স্ট্যাটিস্টিক্সের র্যাঙ্ক কোরিলেশনটা তৈরি হয়েছে এই জন্যে, যাতে কেউ বায়াস না করতে পারে। মানে এশিয়ান পেন্টসে? এশিয়ান পেইন্টস না, আমি এমনি জেনারেলি বলছি, কাজে এশিয়ান পেইন্টস আমি- যদি আমি- র্যাঙ্ক কোরিলেশন করতেন। আমি সে কথাটা বলছি না, আমি বলছি এশিয়ান পেন্টসে এই যে সিস্টেমটা বলছেন সেটা নেই। না, তখন অব্দি ছিল না। মানে আমরা যে ভাবতে পারি হিরকদা যে কথাটা বলছে সেটা এই প্রসেসে আছে, এটা নয়। উনি সাজেশন হিসেবে আমি কথাবার্তাটা সাজেশন বলছেন। হিসেবে বলছি যে এরকম র্যাঙ্ক কোরিলেশন যদি থাকে, এইভাবে একজন সেলিব্রিটি হ্যাঁ। বা একজন শর্টলিস্টার নম্বরটাকে প্রভাবিত করতে করতে পারবে পারবে না তাহলে। র্যাঙ্ক কোরিলেশনে যাও, তোমরা নাম্বারিং করো না। বাহ। মানে আমি বলছি এইভাবে কাজ, এই পদ্ধতিগুলো কিন্তু ওরা আমার থেকে অনেক ভালো জানেন। আমি তো আপনাকে এমনি ক্যাজুয়ালি বললাম, আমি তো খুব সাধারণ মানুষ। এশিয়ান পেইন্টসের ম্যানেজমেন্ট টিম এটাকে অনেক ভালো জানে, কাজে তাদের কাছে যদি পৌঁছয়, তারা যদি প্রয়োজনীয়তা অনুভব করেন,
তারা এই জিনিসগুলো ওদের মতো করে ম্যানিপুলেট করে নেবেন। তারা কখনো চাইবেন না কোম্পানির নাম খারাপ হয়। আচ্ছা, এখনকার ক্লাব কর্তা হোক বা শিল্পী হোক, তারা কি এই ব্যাপারগুলো জানে যে কোথায় কি মানে কোন ক্যাটেগরিতে কি নাম্বার আসে? এই সমস্তগুলো ক্লিয়ার তাদের কাছে? আগে এখন আগে কতটা যেমন ক্লিয়ার বলছেন, আমি জানি না। আগে আগে যেমন বললেন ক্লিয়ার যে ছিল। পেপারের মধ্যে দিত, আমার মনে হয় না এখন খুব ক্লিয়ার। এখনো ক্লিয়ার নেই। না, আমার মনে হয় না। এবং সেটা যদি ক্লিয়ার না হয়ে থাকে, ওদের তো এশিয়ান পেইন্টসকে সেটাও বলা উচিত যে আপনারা একটু প্লিজ ক্লিয়ার করুন, যাতে আমরা ওই অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারি। আতে আমাদের ভুল বোঝাবুঝিটা কম হবে হ্যাঁ। পরস্পরের মধ্যে। কেন এই পুজোকে বাদ দেওয়া হলো? কেন এই পুজোকে নেওয়া হলো? ক্লাব কর্তৃপক্ষেরও একদিক থেকে ক্লাব কর্তৃপক্ষেরও উচিত সবসময়, দেখুন এটা তো ঘটনা, অনেকে আপনাদের টিভিতেই আমি দেখেছি অনেকে বলেছেন যে ও তো আমার নিজের সন্তান, তার প্রতি তো বায়াস থাকবেই। ক্লাব কর্তৃপক্ষেরও উচিত সবসময় একদম নিজেদের যতটা পারা যায় মুক্ত করে দেখা যে অন্য পুজোগুলো কেন প্রাইজ পেয়েছে, প্রাইজ পাওয়ার উপযুক্ত কিনা। না, তারা রাত্রেবেলাতে সেই সময় বেরোচ্ছে, আজকাল দেখছে সাতটা সবকটা পুজো দেখছে, দেখে পরেও তাদের ফিল হচ্ছে এই পুজো পাওয়ার মতো নয়। হ্যাঁ, না, সেটা তো তাদের ব্যাপার। এখনকার ক্লাব কর্তৃপক্ষগুলো কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। অনেক অ্যাডভান্স হয়ে গেছে। কারণ কিন্তু আগে কিন্তু সেরকম ছিল না। আমি কিন্তু শুনলাম তারা রাত্রেবেলায় বেরিয়ে পুরো টিম এখন নিয়ে দল বেঁধে দেখে দল সবাই। বেঁধে দেখছে যে কোথায় ভুল। তারা তাদের শিল্পীরা, হ্যাঁ, শিল্পীরাও দেখছেন। শিল্পীরা আগে দেখতেন না। একজন শিল্পী তিনি তারটাতেই বসে আছেন। এরকম বহু ঘটনা আমি দেখেছি। তারটাতেই ৩-৪ দিন কাটিয়ে যখন কিছু পাননি, হয়তো পেলেন না কেউ, তখন খুব দুঃখিত হয়ে বাড়ি ফিরে চলে গেছেন। তার কি বাকিগুলো তো উনি দেখলেন না। তার পুজোটা তো তার কাছে কম্পেয়ার্ড হলো না। একজন শিল্পী তো আগে তো তাকে বড় সমালোচক হতে হবে, তবে তো তিনি শিল্পী হবেন। মানে ন্যাচারালি যে যাকে নিজেকে যত ভালো সমালোচনা করতে পারে তত ভালো তার উন্নতি করার সম্ভাবনা থাকে। সেটা তো করতেই হবে তাকে। তো কাজেই ক্লাব কর্তৃপক্ষের দিক থেকেও অনেক অভিযোগে অনেক গোলমাল আছে। তেমনি আবার অনেক অভিযোগ সত্যিও হতে পারে, সেটা বলা খুব মুশকিল। সেটা যে কোম্পানি স্পন্সর করছেন, শুধু এশিয়ান পেইন্টস আমি বলছি না, এই ধরনের প্রাইজ যারা বড় কোম্পানিগুলো সবারই এটা খেয়াল রাখা উচিত এবং তাদের কাছে পুজো কমিটিগুলোর পৌঁছানো উচিত যে তোমরা যখন প্রাইজ দিচ্ছ এইটুকু করো। এই আমাদের অভিযোগ, এগুলোকে দেখো আরেকবার খতিয়ে। আরেকবার পাবলিক হিয়ারিং হোক এশিয়ান পেইন্টসের ক্ষেত্রে। দেখা যাক কে কি বলছে। এবং জাজেদের দিকটাও দেখা উচিত, যারা শর্ট লিস্টিং করছে তাদের দিকটাও দেখা উচিত। মাত্র ১০ মিনিটের মধ্যে একটা পুজো জাজ করতে হয়, এই প্রত্যেকটা ফ্যাক্টর এটা পুজোর মধ্যে দাঁড়িয়ে। এবং যখন আপনাকে প্রভাবিত করবার জন্য তাদের একটা টিম আছে পুজো কমিটিগুলোর, জাজদের অ্যাটেন্ড করছে কিন্তু খুব সায়েন্টিফিক ওয়েতে। হ্যাঁ, মানে এখনো হয় সেটা। খুব সায়েন্টিফিক ওয়েতে অ্যাটেন্ড করছে। তো তারাও প্রভাবিত করবার চেষ্টা করছেন। তার মধ্যে থেকে আপনাকে আসলটা দেখে বেরিয়ে আসতে হবে। প্রভাবিত করার চেষ্টা করে বলুন। না, প্রভাবিত মানে একটু হালকা না, আমি বলছি না অন্যায়ভাবে, আমি বলছি তারা ব্যাপারটাকে এক্সপ্লেন করছেন। তারা ভালোভাবে দেখাতে চেষ্টা করছেন যে কোন জিনিসটা কত ভালো। মানে সেটাকে যেটা আপনি মার্কেটিং এ একটা জিনিস যেরকম ন্যারেশনের কথা বলছেন, হ্যাঁ, যেরকম একজন ক্যাম্পেনার তার প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করে সেইভাবে তারা বোঝানোর চেষ্টা করছেন যে এই জিনিসটা এত ভালো, দেখুন তারা তো তাদের টেনে নিয়ে যাচ্ছেন। মানে আপনি কি এখনকার যে ন্যারেশন সিস্টেমটা বলছেন, যেটা যাদের সঙ্গে কথাবার্তা হয় সেটার কথা বলছেন তো? খুব সায়েন্টিফিক সিস্টেম তো তো আমি কথা বলছি যে একটা জাজের কি সেই ক্ষমতা থাকে না যে একটা শিল্প দেখে তারা এই পুরো জিনিসটা বুঝে গেল? তাদের জন্য একটা নারেশন রাখতে হবে। থাকা উচিত, শুধু শিল্প নয়। না, ন্যারেশন থাকা উচিত নয় তো। আমি তো এটা প্রথম থেকেই বলি যে একজন জাজকে তো বোঝাতে যাওয়ার কথা নয়। তবে একটা কথা আমি আপনাকে বলি, এর একটা উল্টো দিক আছে, সামান্য উল্টো দিক আছে। এটা আমি ফিল করেছি মাঝে মাঝে। এত বড় একটা প্যান্ডেল তো আমরা ১০-১৫ মিনিটের বেশি সময় পাই না। ধরুন ২০টা প্যান্ডেল দেখতে হবে একটা রাত্রির মধ্যে। প্রত্যেকটা প্যান্ডেলে অন্তত ১০ মিনিট তো আপনাকে টাইম দিতেই হবে একটা প্যান্ডেল ভালোভাবে দেখতে গেলে। এতগুলো ক্রাইটেরিয়া বুঝতেই পারছেন, দেখতে হবে। এত চাপে কাজ করেন কেন? মানে সেখানে যদি টিম বাড়িয়ে দেওয়া হয় তাহলে সুবিধা হবে না? টিম বাড়িয়ে দিলে আবার ইন্টার জোন কম্পেয়ার করতে অসুবিধা হবে। কত টিম বাড়াবেন আপনি? কম্পেয়ার করতে অসুবিধা। তাহলে দিনটা যদি বাড়ানো যায়? দিন তো অলরেডি বেড়ে গেছে। অলরেডি তো ২ দিন ৩ দিন ধরে জাজিং হয়। কেন এখন তো আপনার ১৫ দিনের পুজো। মানে পুজোর আগে আর ৪ দিন ধরে। কদিন ধরে হলো? ১৫ দিনের আপাতত এই কদিনের মধ্যেই তো ধরুন ৪-৫ বছরের মধ্যেই তো প্রবলেমটা বাড়লো। একটা কথা আপনাকে বলি, সব পুজো তৈরি থাকে না। তৃতীয়ার আগে সাধারণত সব পুজো তৈরি থাকে না। যে পুজো তৈরি নয় তার প্রতি আপনি তো অবিচার করতে পারেন না। হ্যাঁ, কাজেই আপনাকে তো তৈরি হওয়ার সুযোগটা দিতে হবে। অনেক পুজোই তৈরি থাকে না, বিশেষ করে ছোট পুজো যাদের নিয়ে আমরা বেশি মাথা ঘামাচ্ছি। যারা না উঠলে অসুবিধা হবে, তারা তৈরি থাকে না। একদম ইনকমপ্লিটকে এমন অবস্থায় থাকে যে যখন আপনার যেতেই অসুবিধা হবে হয়তো ভিতরে ঢুকতে। সব হয়ে গেছে, শুধু ঢুকতে পারছেন না, রাস্তাটা শেষ মুহূর্তে পরিষ্কার করছে। তাদের প্রতি অবিচার হবে। ঠিক। হিরকদা, আমার দুটো বিষয় নিয়ে এক্ষুনি আমি আলোচনা করতে চাইছি। আমি একজন পুজো কর্তা, ওখানে একজন পুজো কর্তা রয়েছে, আপনি হচ্ছে বিচারক, ঠিক আছে? এবার আমি ধরে নিচ্ছি আমার পুজোটা
তুলনামূলক মিডিওকর হয়েছে, ঠিক আছে? আর ওর পুজোটা সত্যিই খুব ভালো হয়েছে। আপনি দেখে বুঝতে পারুন, আপনারা হয়তো পুরোটা দেখতে পাচ্ছেন না। ভালো হয়েছে বুঝতে পারছি আমরা। এবার যার পুজোটা সত্যিই খুব ভালো হয়েছে, যে আপনাকে ন্যারেশন দিচ্ছে, সে অতটা ভালো নয়। সে গোদা বাংলার ক্লাব কর্তা। আর আমি এতটা এক্সপার্ট যে আমি মানে হায়ার করে একটা ইংরেজি বলা, এই করা, সে সমস্ত কথাবার্তা বলে আমি আপনাকে বোঝাচ্ছি কোনটাতে আপনি বেশি নাম্বারের পেন্সিলের নাম্বারটা দেবেন। দেয়া তো অবশ্যই না, আমি দেবো দেওয়ার তো ওটাকে। নয়, আপনি কোনটাতে দেবেন? ওটাতেই দেবো। আপনাকে দেবো না। আমি চেষ্টা করব, আপনার ন্যারেশনটা আমি শুনবো ঠিকই। এটা দেওয়া উচিত বলছেন? উচিত হয় কেন? দেখুন, আমি তো চেষ্টা করবো আন্তরিকভাবে ওটাই দিতে। হ্যাঁ, আসলে আমরা যার সামনে আছি তিনি না, না, ওরকমই, এটা তিনি আপনাকে ওরকমই, সবাই ঠিক আছে? সবাই ওই উত্তরটাই দেবে। সবাই উত্তরটা দেবে। দেখা যে প্রভাবিত অন্য কোনোভাবে দুর্নীতিগ্রস্ত বা প্রভাবিত, সেইভাবেও বলছি, এরকম যদি কেউ থেকে থাকে, যদি কেউ থেকে থাকে অ্যাট অল, সেও কিন্তু এই উত্তরটাই দেবে যে আমি ওকে দেবো। আপনার এই প্রশ্নে কেউ উল্টো উত্তর দেবে না। কাজে আমিও সেই মানে উত্তরে দিচ্ছি, আমি ন্যারেশন ওকেই দিয়ে দেবো। বলছেন যে ইয়ে হয় কিন্তু না। ন্যারেশনে যেটা আমি বলছিলাম যে উল্টো দিকটাও আছে, অনেক সময় ন্যারেশনে নয়, যারা গাইড করেন, অনেক সময় হয় কি, এত বড় এই 10 মিনিটের মধ্যে একটা প্যান্ডেল দেখতে গিয়ে আপনি হয়তো একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করে যাচ্ছেন, যেটা শিল্পী খুব যত্ন করে বানিয়েছে। সেই জিনিসগুলো মিস করে যাওয়ার চান্স থাকে, সেটা ওরা দেখিয়ে দেন। তো এটা অনেক সময় যাদের উপকার করে, ঠিক। অনেক সময়। আচ্ছা, এই পেন্সিলটা কি কারণে দেয়? এটাই কি মূল কারণ পেন্সিলটা? কিসে? মানে মুছে দেওয়ার, নাম্বার দিলেন ওখানে গিয়ে মোছা হবে। শুনেছি আমি যে পেন্সিল দেওয়াই হয়, পেন দেওয়া হয় না। কেন? পেন, অ্যাকচুয়ালি পেন্সিল দেওয়ার কারণটা অন্য। এই ধরনের ক্ষেত্রে কি হয় আমি আপনাকে বলছি, পেন্সিল দেওয়ার আসল কারণটা আমি বলছি, নকল কারণটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আসল কারণটা কি, ধরুন আপনি একটা পুজো দেখলেন এক্ষুনি, দুটো পুজো দেখলেন, তিনটে পুজো দেখলেন, প্রথম পুজোটাকে আপনার হেভি ভালো লেগেছে, চতুর্থ পুজোটাকে দেখে আমার মনে হলো না না, প্রথম পুজোটার থেকে তো এটার থেকে অনেক খারাপ ছিল। কাজে আমি ওটাকে তখন 10-এ 6 দিয়েছিলাম, এবার 6টা কমিয়ে দিই। মানে এই পুজোটাকে ওটাকে 6 দিলাম, এটাকে 12 দিতে হয়, পারবো না তো, 10-এর থেকে বেরিয়ে যাবে, ওটাকে মুছি। এই জন্য পেন্সিলটা। হ্যাঁ, তার মানে এই জায়গাটা তাহলে দাঁড়াচ্ছে যে যদি দেখুন, আপনি যে বিচারের ব্যবস্থার কথাবার্তা বলছেন, জাজমেন্টের কথাবার্তা বলছেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত চিন্তাধারা অনুযায়ী কথাবার্তা বলছেন যে আমি স্বচ্ছতার অনুযায়ী রাখবো। তার মানে আপনার কথা অনুযায়ী যদি ধরি, যদি প্রথম পুজোটা ভালো হয়ে থাকে 10 নাম্বার, চতুর্থ পুজো যদি আমার সঙ্গে একটু ভালো এমন কিছু একটা করলো, সেখানে পেন্সিলে কমিয়ে আমি কিন্তু সেটাকে না, আমি সেটা বলিনি কিন্তু দেখবো না। আমি বলেছি চতুর্থ পুজোটা যদি আমার খুব ভালো লাগে, তখন আমার ভালো মনে তো হবে যে এটাকে আমি বেশি নম্বর দিয়ে দিয়েছিলাম। না, আমি বলছি ভুল আপনি করে। যখন নাম্বার দিয়ে দিয়েছেন, কমাবার কি দরকার আছে আর? কমানোর ওই যে দরকারটা আছে, এটা হয়, কিন্তু এটা কিন্তু আমার বহুবার হয়েছে জীবনে। এটা আমি অনেস্টলি বলছি আপনি আপনাকে। দিচ্ছেন তো, আপনি না, নাম্বার ১ম এ দেবেন। ধরুন একটা পুজোকে আমি 10-এ 8 দিয়ে দিচ্ছি। প্রচন্ড ভালো লেগেছে। এইবার আমি দেখলাম যে এই পুজোটাকে যদি আমি 10-এ 8 দিয়ে থাকি, তাহলে এই পুজোটাকে আমার দেওয়া উচিত মানে তার ডবল। সেটা আমার দেওয়ার জায়গা নেই। তখন আমি ওটাকে সাথে রেখে এটাকে হয়তো 10 দেব। আচ্ছা, আচ্ছা, যাতে মাঝখানে আরো পুজো ঢোকাতে পারি। বুঝতে পেরেছি। ১ম এ আমি অনেক এই পেন্সিলে যখন নাম্বারিং করতে, করতে আপনি যাচ্ছেন একটা সিস্টেমের মধ্যে দিয়ে, মানে একটা চলছে একটা প্রবহমান ব্যাপার, আপনি দেখতে, দেখতে যাচ্ছেন। দেখবেন আপনার অনেক সময় মনে হবে যে এটাকে তো বেশি দিয়ে ফেলেছিলাম। পরেরটা যখন দেখবেন মনে হবে না, এটা তো বেশি দিয়ে ফেলেছিলাম। তারপরে দেখলেন দুটো জিনিস একই ধারায় তৈরি। হয়তো একই হস্তশিল্প নিয়ে। এটাকে আমি তখন 6 দিয়েছিলাম, ওরে বাবা এটা তো অনেক ভালো। তাহলে এটাকে 6টা কমাই, এটাকে 8 দিই। এটা কিন্তু মনে হয়। ওই জন্যই পেন্সিলটা দেয়া থাকে। পেন্সিলটা আসলে ২ নম্বর কমার জন্য দেয়া থাকে না। সেটা মানে ফাইনাল করে দিলে আপনি বুঝতে পারবেন না, স্ক্র্যাচ করতে হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, সত্যি কারণ হচ্ছে এইটা। এইবার তো পরেরটা তো হাতের বাইরে মানুষের। আচ্ছা, হীরকদা, বলছি যে যখন আপনারা জাজমেন্ট করেন, আমরা এই কটা দিন খুব মানে আমি কি বলবো যে প্রত্যেকটা ক্লাব কর্তা যেমন এজেন্সির উপর রেগে আছে, তার থেকে অনেক বেশি রেগে আছে, আর জাজেদের উপর খুব রেগে আছে যে সারাটা দিন ধরে আমাদেরকে মহালয়া থেকে হাত জোড় করে থাকতে হচ্ছে। মানে তারা একটা ক্লাবের পর আরেকটা ক্লাব যখন আসছে, আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু তারা এখনো পর্যন্ত আসেনি। এইটা নিয়ে আপনি কি বলবেন? মানে এত তাদের রাগ রয়েছে তাদের। এটা প্রথমত যাদের সাথে ওদের, আমার একবার একজন কোনো পুজো কর্মকর্তা আমায় বলেছিলেন, আমার ঠিক এক্ষুনি মনে নেই কে বলেছেন, যে ওরা একটা ওয়ার্কশপ করবেন যাতে জাজেরা, পুজোর উদ্যোক্তারা এরা সবাই একসাথে থাকবে। মানে যারা রেগুলার জাজিং করেন বা এরকম, বসিয়ে একটা ওয়ার্কশপ করবেন বা এক্সচেঞ্জ করবেন আর কি, যে তাদের নিজেদের ধ্যান ধারণার। এটা করলে কিন্তু খুব ভালো হতো। এখনো যদি কেউ এটা শুনে যদি কেউ আরো আয়োজন করেন, খুব ভালো হয়। মানে আমাদেরও কতগুলো সুবিধা অসুবিধা আছে। ভাবতে হবে যে আমাদের দিক থেকে প্রভাবিত হওয়ার থেকেও বড় কথা, ভুল হওয়ারও সম্ভাবনা থাকে ভীষণ। মানে এই যে আমাদের ডিসিশন, প্রথমত ডিসিশনগুলো ভীষণ মানে যে জিনিসগুলোর উপর আমাদের ডিসিশন নিতে হয়, যে বিষয়গুলো,
সেগুলো খুব শক্ত ডিসিশন নেয়। একটা প্রতিমার মধ্যে ভক্তিভাব আছে কিনা, একটা আবহের মধ্যে পুজোর পরিবেশ আছে কিনা, মানে সেখানে এগুলো ডিসিশন নেওয়া খুব শক্ত, বড্ড বেশি নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করে, নিজেদের গড়ে ওঠার উপর নির্ভর করে। তাছাড়া আরও কতগুলো পরিস্থিতি হয় যেখানে আমাদের পক্ষে ডিসিশন নেওয়া খুব শক্ত হয়ে যায়। যেমন আমি বলছি যে পুজো প্যান্ডেলে, আমি আগেও বলেছি, পুজো প্যান্ডেলে আমরা কতক্ষণ সময় পাচ্ছি? 10 মিনিট। পাগলের মতো দৌড়তে হচ্ছে। কেন? তার কারণ রাত্রে 15-20টা পুজো হয়তো আমরা দেখছি, 20টা পুজো, 20টা পুজো ইন্টু 10 মিনিট, কি 20টা পুজো ইন্টু 15 মিনিট, মানে 600 মিনিট। সরি, 300 মিনিট, মানে 5 ঘন্টা। সেই সঙ্গে একটা পুজো থেকে একটা পুজো যাতায়াতে পুজোর সময় বা ওই রকম সময় প্রচুর সময় লাগে। হ্যাঁ, আরও ধরুন 3-4 ঘন্টা তো লেগেই যায়। তার সঙ্গে আমাদের খাওয়া দাওয়া আছে, অন্যান্য সময় আছে, এছাড়াও কিছু আনুষঙ্গিক সময় আছে, লোকজনের সাথে কথা বলা আছে। হয়তো একটা পুজো প্যান্ডেলে গেলাম, কারোর সাথে দেখা হলো, কর্মকর্তা, তার সাথে আমি কিছুক্ষণ কথা বলতে সময় ব্যয় করে ফেললাম। ওইরকমভাবে তো ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো যায় না। ওই সময়ের মধ্যে এক একটা এত বড় পুজো, এরকম বিষয় ভাবনা নিয়ে তৈরি পুজো, যাকে অনায়াসে 0.5 ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া যায় বুঝতে, দেখতে, সেখানে আমরা 10 মিনিট সময় দিচ্ছি। তার মধ্যে আমায় পুরো জিনিসটা দেখতে হচ্ছে, বুঝতে হচ্ছে, সমস্ত কিছু করতে হচ্ছে। এটাকে বুঝতে হবে। কাজে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক। হ্যাঁ? আর ২ নম্বর, একেকজন একেক রকমভাবে ভাবেন। অনেক জাজই হয়তো আন্তরিক থাকেন। অনেকেই আছে, শর্ট লিস্টে আছেন, জাজ আছেন। বেশিরভাগকেই আমি আন্তরিক বলেই ধরবো। অ্যাকচুয়ালি আমি সবাইকেই আন্তরিক বলে ধরবো। যেহেতু আমি জানি না কেউ দুর্নীতিগ্রস্ত কিনা। প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন অন্তর দিয়ে পুজোটাকে দেখতে এবং তাকে জাজ করতে। এর বাইরে তারা চেষ্টা করছেন না। যারা প্রভাবিত হচ্ছেন তারা সবসময়ই ঘৃণ্য। সেরকম যদি আপনারা বুঝতে পারেন কেউ পুজো কমিটি যে এই লোকটা প্রভাবিত হয়েছে, তাকে তারা ঘৃণাই করবেন। কিন্তু বাকিদের দিকটা তাদেরও ভাবতে হবে যে অমানসিক পরিশ্রম হয় ওই সময়টায়। ২-৩টে দিন আমরা ঘুমানোর সময় পাই না, শোয়ার সময় পাই না। আমার একেক সময় যেত, মানে আমার কেন, আমার সঙ্গে যারা ছিলেন অনেকেই যেত, যে আমরা প্রথম ৩টে দিন আমাদের পুজো শেষ, সপ্তমীর দিন পুজো কমিটি কর্মকর্তাদের পুজো শেষ, আমাদেরও পুজো শেষ। বাকি ৩টে দিন আমরা ঘুমিয়ে কাটাতাম। সারা রাত পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। ওরা আশা করি বুঝতে পারে রাজকার, ওরা সব পুজোগুলো দেখতে যান যেগুলো পুরস্কার পেয়েছে। তারপরে সমালোচনা, তার উপরে আমরা সমালোচিত হই সব সময়। আমরা শুনতে পাই ফেসবুকে আমাদের নামেও বহু কথা উঠেছে, যার জন্য আমি কাউকে দোষারোপ করতে পারি না। তার কারণ আমি তো আমার নিজেকে জানি, আমি কি করেছি সেটা আমিই জানি। আমি অন্যায় করে থাকি আর ন্যায় করে থাকি। ফেসবুকে আমার সমালোচনাগুলো কিন্তু দেখতে হয়েছে, এবং সেখানে আমি যদি অন্যায় না করে থাকি, ওগুলো আমার কীরকম গায়ে লেগেছে আপনি ভেবে দেখুন। ফেসবুকে একদম সরাসরি, মানে চোর ডাকাত গুন্ডা সবই তো বলা হয়, সেরকমও হয়েছে। আরও কত জায়গা আছে, যেমন ধরুন পাবলিকে একটা জিনিস বোঝে না। আজকাল তো অনেক বাধা হয়ে গেছে যে ষষ্ঠীর মধ্যে দেখে নিতে হবে, সব রেজাল্ট বার করতে হবে, সপ্তমীর আগে সব রেজাল্ট বেরিয়ে যায়। আগে তো এরকম ছিল না। আমরা যখন যাচ্ছি, আমরা যাতে ভালোভাবে দেখতে পাই, পুজো কমিটি তার জন্য রাস্তাঘাট বন্ধ করে দেন। হ্যাঁ, এবং যারা জনসাধারণ ঢুকছে মণ্ডপে ঢোকা বেরোনো, তারা নিয়ন্ত্রণ করতে থাকেন, ঢুকতে দেন না, ফাঁকা করে দেন, যাতে আমরা ভালোভাবে দেখতে পাই। খুব স্বাভাবিক, মণ্ডপ ভর্তি থাকলে সাধারণভাবে ঢুকলে ওই পুজো ওইভাবে দেখা সম্ভব নয়। এই যে লোক দাঁড়িয়ে থাকে, পরপর ধরুন 2টো কমিটি ঢুকে গেল, কি একটা কমিটি ঢুকলো, পাবলিক ওইখানে বাঁশ ধরে যে যা কথা বলে সেটা অশ্রাব্য। মানে আমরা শুনে শুনে অভ্যেস আমাদের তো কিছু করার নেই। ঠিক। এখন একটা জিনিস বুঝতে হবে, পাবলিককেও বুঝতে হবে, এটা পুজো কমিটি যদি বোঝান তাদের, যে এই যে এখন যে প্রথম 3টে দিন, তৃতীয়া চতুর্থী পঞ্চমী, এটা বলা হয়েছে যে এই সময়টা জাজিং হবে, এরপর আর জাজিং করবে না তোমরা, এটা তো বলা হয়ে গেছে, প্রায় সরকারি নির্দেশ এটা। হ্যাঁ, প্রত্যেক বছরই ঠিক হয় এরকম। এই সময়টা পাবলিককে আমাদের তো একটু অ্যালাউ করতে হবে। দেখেন, তারা যদি পুরস্কারের রেজাল্টের দিকে তাকিয়ে থাকেন, হ্যাঁ, তাহলে তো তাদের আমাদেরও একটু অ্যালাউ করতে হবে যে সময়টা আমরা ভালোভাবে দেখতে পাই। তখন তো গালাগাল দিলে চলবে না। এবং আপনি যদি পাশ দিয়ে ঢোকেন ওই সময় যখন প্যান্ডেল বন্ধ করা আছে, আমরা সবসময় ছেড়ে দিতে বলি, কিন্তু ওদের অনেক সময়ই আটকে রাখতে হয়। হ্যাঁ, সেই যে গালিগালাজের কথাবার্তা বলছেন, সেটা কি আপনাকে দেওয়া হয়, নাকি যে জাজ নয়, সে পাস পেয়ে জাজ পেয়েছে, সে বলছে 1599 টাকায় আমি 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 এই পাসটা কিনেছি জাজের, আমি জানি না যে কি ব্যাপার, ও গলায় যদি ওটা ঝুলিয়ে জাজমেন্টের রাস্তায় যায়, না, না, তো এগুলো তার আমি জন্য তো স্পেশাল গাল থাকবে নাকি? এগুলো আমি শুনছি আজকাল, এগুলো সত্যি মিথ্যা আমি জানি না, আমরা কোনোদিনও ভাবে একটা ক্লাব কর্তা সে ডাইরেক্ট বলছে কথাবার্তা, ডাইরেক্ট বলছে যে আমি যখন জিজ্ঞেস করছি 1599 বলছে আমি পেয়েছি। এগুলো সব নতুন সিস্টেম। বলছে 7খানা ট্রাভেলার গাড়ি দিয়ে জাজমেন্ট করতে আসছে। কি বলবেন আপনাকে একটা কথা বলি, আমাদের সময় পাসও বিক্রি হতো না। মানে আমরা যখন করতাম, বা এখনো যখন করি, গত 2-3 বছর আগে পর্যন্ত এইভাবে পাস টাস বিক্রি হতো বলে আমি জানি না। এগুলো সব নতুন সিস্টেম, তাতে নতুন ধরনের সুবিধা অসুবিধা হবেই। আর জাজিংয়েও সত্যি সত্যি বলতে গেলে অনেক পুজো কমিটি আছে, ওরা যা অ্যালিগেশন করছেন তার কিছু কিছু ঠিকই। অনেক পুরস্কার কমিটি আছেন যারা কিছুটা নিজের প্রচার এবং কিছুটা মানে স্বচ্ছন্দে এইসব ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যাতে একটুখানি
প্রচার পান বা তাদের নাম টাম জানতে পারে, সেই জন্যই তারা আসছেন। তাদের মধ্যে অনেকেই এরকম এশিয়ান পেইন্টসের মতো নয় যে তারা কোনোদিন কোনো টাকা পয়সার মধ্যেই যাননি। হ্যাঁ, তারা চেষ্টা করেছেন তাদের ব্যানার দিতে হবে এরকম ব্যাপার, বা তাদের প্রচার করতেই হবে প্যান্ডেল থেকে, এরকম কিছুর মধ্যে তারা যাননি। প্রাইজ পেলে একটা কাট আউট বসিয়ে দিয়ে যেতেন। এই ছিল এশিয়ান পেইন্টসের ধারা। আমি ছোট ছোট দুটো প্রশ্ন করে নিই। আপনি বলছেন যে আমার প্রচুর মানে পরিশ্রম হতো, আমি প্রচুর খাটতাম 5 ঘন্টা 7 ঘন্টা, সেরকম মোটামুটি অনেকেই খাটে এখনো। না আমি বলছি, আমি বুঝতে পেরেছি যারাই খাটছে এশিয়ান পেইন্টসের জাজ হিসাবে বা অন্যান্য নিউজ পেপার, তো বান্ডিলও তো পেছন প্রচুর, টাকাও তো প্রচুর আপনাদেরকে দেওয়া হতো, গিফট দেওয়া হতো, এত ফেসিলিটি দেওয়া হতো, প্রচুর টাকা। ফেসিলিটি ছাড়া এই ব্যাপারটা এশিয়ান পেইন্টসের ক্ষেত্রে ব্যাপারটা আমাদের সম্মানই ছিল। আমাদের যে সাম্মানিকটা, আমাদের একটা টাকা নিশ্চয়ই দেওয়া হতো, সেটা আমাদের কোনো ক্রমে খাওয়ার খরচটা উঠতো, মানে সেটাই। মানে কি বলছেন আপনি? হ্যাঁ তাই, মানে আমরা কোনোদিন টাকার বিনিময়ে জাজিংটা আমরা করিনি। দেখুন, আমি এশিয়ান পেইন্টসে যুক্ত ছিলাম অন্যভাবে, সেটা ছেড়ে দিন ওয়ানডেমে যখন আমি ক্যাম্পেইনিং এ জড়িত ছিলাম। আপনি 2014 কথা বলছেন? হ্যাঁ, 14 আগের কথা বলছি আমি। যতটুকু দেওয়া হতো সেটা কম্পেনসেশন, যে রাত্রিবেলা আপনি ঘুরছেন, আপনার খাওয়ার টাকাটা, মানে একটা যাতে ভদ্র রেস্টুরেন্টে মোটামুটি খেতে পারেন, সেই টাকাটাই দেওয়া হতো, গাড়িটা দেওয়া হতো, এর বেশি কিছু না। বাকিটা আমাদের ভালোবাসা। শুধু তাই নয়, এশিয়ান পেইন্টসে 2014 অব্দি অন্তত আমি যতদূর জানি, যারা জাজিং করেছেন সেলিব্রিটি জাজ, তাদেরও আলাদাভাবে কোনো টাকা দেওয়া হতো বলে আমি জানি না। তাদের হয়তো দেওয়া হতো একটা গিফট, একটা ফুলদানি, একটা চামড়ার ব্যাগ, একটা দুর্গার মুখ, এরকম, মানে হ্যান্ডিক্রাফটসের এইরকমই। আমরা এই যে পুরো সময়টা আপনারা যাদের দেখেছেন, এখনো আজও যারা এই ঘুরে বেড়ান, তাদের মধ্যে অধিকাংশই জাস্ট ভলেন্টারি ঘোরেন, পুজোটাকে ভালোবাসেন বলে, এইটা ভালোবাসেন বলে। শুধু তাই না, আমার দিক থেকে আপনি যদি আমায় ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি বলবো যে আমি এর থেকে অনেক কিছু পেয়েছি। মানে এই যে ধরুন এত পুজো কমিটি, এদের কাছ থেকে যেমন আমি গালাগালও খেয়েছি, তেমনি ভালোবাসাও পেয়েছি। সেটা আমার একটা বিরাট পাওয়া। হ্যাঁ, সেটাই আমার বিনিময়, সেটা আমার ওই টাকার থেকে অনেক বড়। কিন্তু বান্ডিল আমরা পাইনি কোনোদিন। মানে এটা আমাদের কোনোভাবে অর্থকরী নয়, মানে জাস্ট অধিকাংশ সময় বেশি খরচ হয়েছে আমাদের, যা রাতে ঘুরতে যা খরচ হয়েছে তার থেকে, মানে সেটা অনেক বেশি। যে টাকাটা আমরা পেয়েছি সেটা খুবই নগণ্য, আমি টাকাটা বলছি না, এটা আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। আমাদের লাস্ট প্রশ্ন, অবশ্যই এটাতে আমরা কথাবার্তা বলছিলাম সব থেকে বড় অ্যাওয়ার্ড শো এর, শারদ সম্মানের। এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, সব ছোট ছোট যে শারদ সম্মানগুলো হয়, ছোট ছোট শারদ সম্মানগুলো, তারা কি করছে? তারা ওই বড় বড় পুজোকে তারা অ্যাওয়ার্ড দিচ্ছে। এবার এটা তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করছি যে তাদেরকে কি করা উচিত, কোন ডাইরেকশনে যাওয়া উচিত? যে দেখো, ওরা তো অলরেডি এস্টাবলিশ রয়েছে, তো তোমার কি করা উচিত? যেগুলো ছোট 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 পুজো রয়েছে, এই এই সম্মানগুলো তাদেরকে গিয়ে প্রমোট করা উচিত, নাকি সবাই বড় বড় পুজোকেই গিয়েই প্রমোট করব, বড় বড় পুজোগুলোকেই সম্মান দেবো? এগুলো শুধুমাত্র আমি চাইবো যে ছোট শারদ সম্মানগুলোকে কি সাজেশন দেবে? ছোট শারদ সম্মানগুলো দুটো ঘটনা আপনাকে বলি। ছোট শারদ সম্মানগুলো অনেকগুলোই লোকাল। হ্যাঁ, একদম ছোট শারদ সম্মানগুলো অনেকগুলো খুব খুব ছোট ছোট জোনে অপারেট করে, এবং তারা কিন্তু ছোট পুজোগুলোকেও অনেক প্রাইজ দেয়। আমি এটা দেখেছি, খেয়াল করেছি যে অনেক পুজো অনেক প্রাইজ পেয়েছে, যে পুজো আমি কোনোদিন নামই শুনিনি। 100-র কাছাকাছি প্রাইজ আছে, তারও বেশি আছে বোধহয়, ছোটোগুলোকে যদি ধরে নেন, একদম লোকালগুলো। হ্যাঁ, এমনিতেই বড়গুলোই মানে আছে। আমার ছোট শারদ সম্মানগুলোকে একটা জিনিস নিশ্চয়ই বলার আছে, তারা এসছেন এই ফিল্ডে খুব ভালো, কিন্তু যদি সবাইকে জাজ না করা যায় বা পুরো ওপেন একটা পরিস্থিতি তৈরি করা না যায়, তাহলে জাজিংয়ে না যাওয়াই ভালো এই প্রসেসটার মধ্যে। দেখেন, এগুলো যে লোককে খুব খুব ছোট শারদ সম্মানগুলো, এগুলো সবাই যে খুব ভালো চোখে দেখছেন তা নয়। পুজো কমিটিগুলো, তারা কাউকে অসম্মান করছেন না, এটা কিন্তু আমি দেখেছি। এটা পুজো কমিটির ভালো দিক বলতেই হবে। শারদ সম্মানের, আপনি এশিয়ান পেইন্টস শারদ সম্মানের জাজ হিসেবেই যান, হয়তো একটু বেশি প্রায়োরিটি পাবেন, কিন্তু তার মানেই নয় যে একটা একদম নাম না জানা কেউ গেলেন নতুন তাকে তারা অসম্মান করবেন না। অসম্মান কিন্তু তারা কাউকে করছেন না। বলছে সকাল ভোর থেকে এরকম করে হাত জড়ো করে আছে, একদম এটা খুব শক্ত কাজ তাদের পক্ষে, শক্ত কাজ। কারণ তাদেরও একটা খুব ভালোই যথেষ্ট প্রতিপত্তি এবং তাদের যথেষ্ট সমাজে নিজস্ব জায়গা আছে, তা সত্ত্বেও তারা কিন্তু হাত জোর করেই দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, এবং এটা কিন্তু তারা খুব ইউনিফর্মলি মেনটেন করেন, এটা বলতেই হবে। তো কিন্তু আমি বলছি যে খুব ভালো ইলাবোরেট ব্যবস্থা না থাকলে, যেখানে ইচ্ছে করলে পক্ষপাত শূন্য বিচার করা যাবে, সেরকম ব্যবস্থা না থাকলে শারদ সম্মান না করাই ভালো। মানে করে এই পুরো সিস্টেমটাকে নষ্ট করার কোনো কারণ নেই, এটা আমার মনে হয়। খুব ছোট শারদ সম্মান না করাই ভালো। করলে লোকালি করুন, ছোট ছোট পুজোগুলোকে তারা প্রমোট লোকালি করুন, ছোট পুজোকে প্রমোট করুন। আমি আরেকটা জিনিস যোগ করতে চাই। নিশ্চয়ই যোগ করুন আপনি। সেটা হচ্ছে, আমার মনে হয় এই যে
কলকাতার পুজোর যে উত্তরণটা হয়েছে, উত্তরণ তো নিশ্চয়ই আজকে এই যে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য, যেটা মানে আপনার ইন্টারন্যাশনাল কালচার হেরিটেজ, যেটা আমরা মানে কলকাতা পুজো যে স্বীকৃতিটা পেয়েছে, এইটার পিছনে কিন্তু আমি একদম সর্বান্তঃকরণে মনে করি এশিয়ান পেইন্টস শারদ সম্মান একটা কারণ, অন্যান্য পুরস্কারগুলো একটা কারণ, একদম এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, কলকাতার পুজো নিজস্ব শুধু ধারাবাহিকতার জন্য প্রাইজ পায়নি, কলকাতার পুজো সারা ভারতবর্ষে অনেক প্রাইজ, বলছি এই স্বীকৃতিটা পায়নি ইন্টারন্যাশনাল কালচার হেরিটেজ, বা অন্য অনেক ভারতবর্ষে অনেক এই ধরনের পুজো হয়, সেগুলোও তাহলে পেতো, সেরকম নয়। কলকাতার পুজো যে এই জায়গাটা এসছে, কলকাতার পুজোই কিন্তু এটা পেয়েছে, এটা বাংলার পুজো নয় বা দুর্গাপুজো পায়নি। কলকাতার দুর্গাপুজো কিন্তু ইন্টারন্যাশনাল কালচার হেরিটেজ পেয়েছে, আর কলকাতা কথাটা মেনশন আছে। সেটার কারণ কিন্তু পিছনে কিন্তু মূল কারণ এই পুরস্কারগুলোর জন্য এই মাঝখানের উত্তরণটা হওয়া, এই বিবর্তনটা। অসংখ্য ধন্যবাদ হীরকদা। অনেক মানে আমরা দেখুন, আমরা এই যে অনুষ্ঠানে এসেছি, আমরা কোনো রকম সঠিক যে তথ্যটা, সেটা তো একটা সঠিক মানুষের কাছ থেকে পাওয়া যায়। আশা করছি সুন্দর একটা তথ্য আপনারা সবাই জানতে পারবেন, যা আমরা কোনোদিনও জানতাম না। আর আপনি সুস্থ থাকুন। অসংখ্য নমস্কার। ধন্যবাদ। ভালো থাকবেন।